প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর কাবেল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডক্টর তৌহিদুল হক। দর্শক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ৮ আগস্ট গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। এই ১৩ দিনে পুলিশের কর্মবিরতি, সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের ঢেউ তোলার চেষ্টা, জুডিশিয়াল কুয়ের চেষ্টা, ১৫ই আগস্ট ঘিরে অস্থিরতা তৈরির চেষ্টা সহ নানান ষড়যন্ত্র আর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে। এসবের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অন্তর্বর্তী সরকারের কাছে হাজির হচ্ছে নানা দাবি নিয়ে। এক এক গোষ্ঠীর দাবির তালিকাও দীর্ঘ। কেউ চাকরি স্থায়ীকরণের সময় বেঁধে দিচ্ছে, কেউ বা সংস্কার, কেউ আবার চাকরি পুনর্বহাল, জাতীয়করণ, বৈষম্য অবসানের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে, কেউ আবার সচিবালয় সহ বিভিন্ন স্থানে মানববন্ধন করছে, কেউ কেউ আবার সড়ক অবরোধ করে দাবি জানাচ্ছে। এতে সড়কে যানজট সৃষ্টি হয়ে জনভোগান্তি চরম আকার ধারণ করছে। গত ১৭ই আগস্ট মেট্রো রেল চালুর সিদ্ধান্ত নেওয়া হলেও কর্মচারীদের কর্মবিরতিতে তা সম্ভব হয়নি। তাদের দাবি, কর্মকর্তারা বাড়তি সুবিধা নিচ্ছে আর তারা সুযোগ সুবিধা বঞ্চিত। এভাবে দাবির হিড়িক পড়ে যাওয়ায় জন্ম দিয়েছে নানা প্রশ্ন উঠেছে, এরা আসলে কারা? এতদিন কেন এসব দাবি জানায়নি? কোথায় ছিল এতদিন তারা? অন্তর্বর্তীকালীন সরকার যখন নানান চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যস্ত, তখন কেন দাবির এমন পসরা? এসব প্রশ্নকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় দাবির নগরী। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম, প্রথম আলো যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান, মানবাধিকার কর্মী নূর খান লিটন, সাবেক অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক অধ্যাপক ডক্টর কে এম মতিনুর রহমান। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে এই আলোচনা অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আজকের যে আলোচ্য বিষয় দাবির নগরী, এই বিষয়ের উপরে আপনি কোনো প্রশ্ন রাখতে পারেন সম্মানিত আলোচকদের কাছে। পাশাপাশি এই এতদিন ধরে যা ঘটছে, যা হচ্ছে, যে পরিবর্তনগুলো আমরা দেখছি, যে চ্যালেঞ্জগুলো আছে, সে বিষয়ে আপনার কোনো মতামত অথবা আপনার কোনো প্রতিক্রিয়া থাকলে সেটিও আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। শুরুতেই সোহরাব হাসান, সোহরাব ভাই, আপনার কাছে আসতে চাই যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা কোনো বৈষম্যকেই তারা রাখবে না, সেই এরকম একটি ঘোষণা বা তাদের লক্ষ্য যে বৈষম্য মুক্ত বাংলাদেশ তৈরি করা। কিন্তু সেটি তৈরি করতে গেলে একটা স্থিতিশীল অবস্থা তো আসতে হবে, কিন্তু এর মধ্যেই নানা পক্ষ নানা ধরনের দাবি। তাহলে প্রশ্ন, এতদিন তারা কোথায় ছিলেন? তারা কি এখন যে দাবি জানাচ্ছেন এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা? কি বলবেন সোহরাব হাসান? ধন্যবাদ এবং আমার সহ আলোচক সবাইকে শুভেচ্ছা। বিশেষ করে এই ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন যারা, তাদের একজন প্রতিনিধি আছেন, তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। জি, দাবি, আমরা দৃশ্যত যে দাবিগুলো দেখছি বিভিন্ন শ্রেণী পেশার গোষ্ঠীর, বেশিরভাগই হচ্ছে তাদের নিজস্ব সুযোগ সুবিধা দাবি। সুযোগ সুবিধার কথা সরকারের বিভিন্ন দপ্তরে নানাভাবে জানানো হচ্ছে। এর বাইরে যে একটি অদৃশ্য দাবি, সেটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। অদৃশ্য দাবি, জি, সেটি হচ্ছে বিগত সরকারের আমলে যে সব অনিয়ম, দুর্নীতি, দুরাচার, দুঃশাসন ছিল, তার অবসান হয় যাবে। তখন যদি মেধার চেয়ে দলপ্রীতি, মেধার চেয়ে কোটা, নিজস্ব বলয় তৈরি হয়েছিল বলে জনবিক্ষোভ এবং জনবিস্ফোরণ জেগেছে। এখন তার অবসান চায়। এখন কথা হচ্ছে, সরকার ৮ আগস্ট দায়িত্ব নিয়েছে, কিন্তু সরকার কি করতে চান, তার পরিকল্পনা কি, তার রূপরেখা কি, এটা কিন্তু আমরা জানি না। প্রেস কনফারেন্সে এক একজন উপদেষ্টা মানে সেটিকে আপনার কাছে এখন অস্পষ্ট মনে হচ্ছে না, পুরো দেশবাসীর কাছে অস্পষ্ট। একটা রোড ম্যাপ থাকবে, একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে যে আমি স্বল্প মেয়াদে এটি করব, মধ্যমেয়াদে এটি করব, দূরবর্তী মেয়াদে। মানুষের আকাঙ্ক্ষা কি? গণতন্ত্রহীনতা থেকে গণতন্ত্রে যাওয়া, বৈষম্য থেকে সমতার দিকে যাওয়া এবং
আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে যে এক ধরনের দমবন্ধ অবস্থা ছিল, তার থেকে মুক্তির দিশা পাওয়া। জি, এখন সেক্ষেত্রে কার কাছে যাবে বা কে সমাধান করবে? ক্ষমতার কিন্তু তিনটে কেন্দ্র এখন মনে হচ্ছে। একটা হচ্ছে কি বলে অন্তর্বর্তী সরকার, আরেকটি হচ্ছে আন্দোলনে বিজয়ী ছাত্র নেতৃত্ব, আরেকটি হচ্ছে এর পেছনের শক্তি যারা আইনশৃঙ্খলা রক্ষা করছেন অথবা এই একটা পরিস্থিতি। সুতরাং এর মধ্যে সমন্বয় আছে কিনা সেটাও প্রশ্ন। এইচএসসি পরীক্ষা দেখে তো মনে হলো এইচএসসি পরীক্ষা বাতিল, এটা নিয়ে আমরা পরবর্তীতে একটা নির্দিষ্ট করে মনে হলো যে এই সমন্বয়টা নেই। সমন্বয়টা একেবারে সৌরভ হাসান, আমরা এইটা নিয়ে নির্দিষ্ট করে আলোচনা শুনতে চাই। সৈয়দ ইমরান সালি প্রিন্স ভাই আপনার কাছে আসতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার শান্তিতে নোবেলজয়ী সর্বজন আস্থাভাজন এবং তার নেতৃত্বে সরকার, সেই জায়গাটিতে সৌরভ ভাই যেটি রাখলেন যে তার দৃষ্টিতে তার মনে হচ্ছে, তার কথাই আপনার কাছে আমি তুলে দিচ্ছি, যে সরকারের লক্ষ্য স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং যে বিষয়টিকে কেন্দ্র করে আন্দোলন সংগ্রাম, প্রেক্ষাপট, বিপ্লব বা গণ অভ্যুত্থান, সেই জায়গাতে আপনার কাছে কি মনে হয়? আপনার কি একমত নাকি ভিন্নতা আছে? দেখুন, ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে যারা এখানে আলোচক আছেন, সহ আলোচক আমার, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে ক্ষমতায় আছেন, তারা নিছক কোনো অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটাকে বলা যায় একটা বিপ্লবী সরকার। কারণ তারা ক্ষমতায় এসছে একটা ছাত্র গণ বিপ্লবের মধ্য দিয়ে। আমি যে আন্দোলনটা হয়েছে এটাকে শুধুমাত্র ছাত্র গণ আন্দোলন, ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। এটা একটা গণবিপ্লব হয়েছে, এবং এই পৃথিবীর দেশে দেশে যেসব দেশে এই গণবিপ্লব হয় বা হয়েছে, সেসব দেশে গণবিপ্লবের পরবর্তী যে পরিস্থিতি তৈরি হয়, আমাদের এখানে অনেকটা তাই হয়েছে। এখানে এই যে সরকার ক্ষমতায় আসছে, এসে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে তারা সরকারের ক্ষমতায় এসছে, এবং চতুর্দিকে আপনার একটা তছনছ অবস্থা। এই হাসিনা সরকার 15টি বছর এই প্রশাসনকে তছনছ করে গেছে, বিচার বিভাগকে তছনছ করে গেছে, রাজনৈতিক ব্যবস্থাকে তছনছ করে দিয়ে গেছে, এবং সেখানে সব কিছুর মধ্যে একটা আমিত্ব ছিল, এবং সেখানে মানে কি বলে যে এটাকে যৌক্তিক বলছেন যে যুক্তি তর্কের পরিবর্তে একেবারে আওয়ামী লীগের ইচ্ছা মতো। হ্যাঁ, তারপরে আপনার ধরেন এই আন্দোলনকে দমন করতে গিয়ে যে নিষ্ঠুর, নির্মম, নির্দয় যে আপনার অত্যাচার হয়েছে, গুলি করে কত মানুষের যে লাশ পড়েছে, এটার হিসাব কিন্তু এখন আমরা জানি না। এখনো কিন্তু প্রতিদিন আমরা লাশের খবর পাচ্ছি। যারা হাসপাতালে ছিল আহত, তারাও মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তো এরকম একটা পরিস্থিতিতে সরকারের যে করণীয়, যেটা এখানে আলোচনায় এসছে, বা তাদের যে ভবিষ্যৎ রূপরেখা, এটা অবশ্যই তাদের দেওয়া উচিত। এই পর্যায়ে একটা ছোট্ট প্রশ্নের উত্তর আপনার আলোচনা আপনার কাছ থেকে শুনবো, যেটি সৌরভ হাসান ভাই বললেন যে এর এখনো তিনি একটা অদৃশ্য শক্তি দেখতে পান। আপনি কি সেরকম কোনো অদৃশ্য? আমি মোটা দাগে যেটা বলতে চাই, অদৃশ্য শক্তি বলে আমার কাছে নেই, সবকিছু দৃশ্যমান, দৃশ্যমানই আছে এখানে। কারণ এই অদৃশ্য শক্তি বলতে কিছু না, এখানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাকে সহযোগিতা করছে, এই সরকারকে সহযোগিতা করলে তাকে সহযোগিতা করছে সশস্ত্র বাহিনী, তাকে আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক শক্তি, ছাত্র শক্তি, সবাই তো তাকে সহযোগিতা করছে। সুতরাং সবাই সহযোগিতা করলে, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করলে সকল অদৃশ্য শক্তি আসলে অদৃশ্য হয়ে যাবে। আমি এক লাইনে শেষ করি, যেটা হচ্ছে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা রূপরেখা দিতে হবে। রূপরেখা যদি না দেওয়া হয়, তাহলে জনগণের মধ্যে আস্থাহীনতার সৃষ্টি হবে, এবং এদের উদ্দেশ্য নিয়ে কিন্তু একটা প্রশ্ন দেখা দিবে। আজকে সফল ছাত্র গণবিপ্লব এবং তার যে ফসল, এটাকে অনিশ্চয়তার মধ্যে আমাদের। অসংখ্য ধন্যবাদ সৈয়দ ইমরান সালি প্রিন্স, অসংখ্য ধন্যবাদ। বেস্টার স্বামী মেদার প্যাটারি আসতে চাই যে আপনি এই 8ই আগস্টের পরে আমি যতটুকু শুনেছি বিভিন্ন গণমাধ্যমে এই সামাজিক শক্তি বা বিপ্লব বা গণঅভ্যুত্থানের শক্তির সাথে এটাকে স্থায়ী বা টেকসই করার ক্ষেত্রে রাজনৈতিক সহযোগিতা, আমি শক্তি শব্দটা নাই বললে সহযোগিতা বা সমর্থনের একটি প্রসঙ্গ নিয়ে আপনি খুব সোচ্চার এবং আলোচনা করেছেন। তো সেই জায়গা এই পর্যন্ত সেই 13 দিনে সেই অবস্থা কতটুকু অগ্রগতি দেখছেন? জি, আমি দেখলাম যে অনেক দলের সাথেই তো মিটিং হয়েছে আমাদের ডক্টর ইউনূসের। দেখুন, এই সরকারটা তো একটা ব্যতিক্রম সরকার, একটা বিপ্লবের পরে এসেছে, এবং 8-10টা কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে এটাকে মিলিয়ে দেওয়া যাবে না। কিন্তু কোশ্চেনটা আসবে ম্যান্ডেট অ্যান্ড টেনিউর। সংবিধান অনুযায়ী 3 মাসের বেশি সুযোগ কিন্তু নাই, আনলেস দ্যার ইজ অ্যাক্ট অফ গড, অথবা সুপ্রিম কোর্ট রেফারেন্স দিয়ে বলতে পারে, অ্যাপিলেট ডিভিশন অ্যাডভাইজারি অপিনিয়ন দিতে পারে।
6 মাস, 6 মাসের পরে কিন্তু সংবিধান অনুযায়ী কোনো সুযোগ নেই। আপনি যদি সংবিধান রাখেন তাহলে 6 মাস, কিন্তু এই সরকার 6 মাসে যে রিফর্মগুলো করতে চাচ্ছে সেই রিফর্মগুলো 6 মাসে করা সম্ভব না। যদি আপনি জুডিশিয়ারি বলেন, আপনি যদি মিডিয়া বলেন, নির্বাচন ব্যবস্থা বলেন, এটা সম্ভব না। বা সম্ভব হলো সেটা আলামত দেখছি না, মানে গত 15 দিনে একটা রিফর্মও দেখিনি। কাজের পরিধি এত বেশি এবং জালটা এত বড় ফেলতে পারে যে পরে মাছগুলো টেনে তুলতে পারবে না, এই সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আপনার ম্যান্ডেটটা আসবে কোত্থেকে? পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করে। এবং আমার মনে হয় এই সরকারকে সময় দিতে সরাসরি বিরোধিতা এখন পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টি করেনি। এটা ডক্টর ইউনূসের প্রবাদতুল্য ইমেজের কারণে এবং এই ছাত্ররা যে আন্দোলন করেছে এই আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ন্যাচারালি। নাও তারপরও তো এদেশের মানুষ, সেক্ষেত্রে প্রিন্স ভাই বললেন যে সহযোগিতা তার দলের পক্ষ থেকে আছে, আমাদের দল থেকেও এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করতে রাজি এবং আমরা মনে করি 6 মাসে বলে এসেছি এই 6 মাসে রিফর্মটা সম্ভব না। তবে সেটা কতদিন হবে এটা তো আমাদের জানার অধিকার আছে। আমরা তো অন্ধকারে হাঁটতে পারি না। আমাদের একটা ফ্রেমওয়ার্ক দরকার, একটা রূপরেখা দরকার, একটা গাইডলাইন দরকার। এবং এই সময়ে আপনি কি কি রিফর্ম করবেন সেই রিফর্মগুলো করতে না পারলে আপনার সময় কমিয়ে দিতে হবে। কারণ আপনাকে আমরা টাইম দিব কিন্তু রিফর্ম হবে তা তো হবে না। একটা সংস্কার সরকার, এই সরকারের নাম হওয়া উচিত সংস্কার সরকার। যে ট্রেডিশনাল গভর্নমেন্টের কাছে আমরা যে দাবিগুলো করতে করতে মুখে ফেনা তুলে দিই কিন্তু কাজ হয় না, এই ধরনের সরকার আসলে আমরা ধারণা করি সেই সংস্কারগুলো আমরা করতে পারবো। সেই সংস্কারগুলো এখন পর্যন্ত আমরা করতে পারি, যদিও এটা খুবই আর্লি, কিন্তু কিছু কিছু সংস্কার অলরেডি এত সুন্দর ফ্রেমওয়ার্ক করা আছে, এত সুন্দর কাঠামো তৈরি আছে। এই 13 দিনে যে ব্যবস্থাগুলো নিয়েছে, যারা প্রমোশন বঞ্চিত ছিল সেই জায়গাগুলো নানা ধরনের বৈষম্যের বিরুদ্ধে তারা তো ব্যবস্থা নিয়েছে। এটা গতানুগতিক কাজের মধ্যে পড়ে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলেও আগের অনেক প্রমোশন ক্যান্সেল করে দেয় নতুন গভর্নমেন্ট, এটাকে আমি কোনো সংস্কার বলবো না। এটা একটা ন্যায় বিচার। যারা বঞ্চিত হয়েছিল সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে অনেকদিন চাকরি করেছে, সংস্কারের প্রশ্ন ন্যায় বিচার হিসেবে আপনি দেখছেন। যখন আপনি ফান্ডামেন্টাল সংস্কার করবেন তখন ভবিষ্যতে এই ধরনের ন্যায় বিচার করার প্রয়োজন হবে না, এই ধরনের ব্যত্যয় ঘটবে না। তো সেই ফান্ডামেন্টাল জায়গায় কিন্তু আমি এখন পর্যন্ত কোনো মেসেজ দেখতে পাচ্ছি না কোনো সেক্টরে। জি, আমি আরো আলোচনা শুনবো বেস্টার শামীমাদার পাটোয়ারি। অসংখ্য ধন্যবাদ। নূর খান লিটন, আপনার কাছে আসতে চাই। বহু আলোচিত শব্দ নানাভাবে আলোচনা হয়েছে, নানা সময় আলোচনা হয়েছে এবং আমরা সবাই জানি সে আয়নাঘর এবং এই ন্যায্যতা প্রতিষ্ঠা, সমতা নিশ্চিত করা, বৈষম্য দূর করা, সেই প্রেক্ষাপটে আয়নাঘরের প্রসঙ্গে বিগত সরকার সবসময় সেটি অস্বীকারই করেছে। শুনতে চাই আপনি কি বলবেন। দেখেন, আয়নাঘরটা কিন্তু একটা রূপক অর্থে আসলে এটা প্রচলিত হয়েছে। আয়নাঘর বলে আসলে কিছু নেই। এইটা একটা রিপোর্টিংয়ে আয়নাঘর শব্দটা এসছে একজন বন্দির মুখ দিয়ে। জি, মূলত এটা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার, যেটি আমাদের ডিজিএফআই হেডকোয়ার্টারে অবস্থিত। এবং এইখানে আয়নাঘরের যে কার্যক্রমগুলো আমরা দেখেছি, শুনেছি, জেনেছি, এটা ভয়াবহ। এবং কতটা ভয়াবহ হতে পারে তার কিছু জিনিস আমরা ইতিমধ্যে জেনেছি। যেমন এর মধ্যে একজন ব্যাংকার একটা বক্তব্য দিয়েছেন, তার ব্যাংক কিভাবে তার কাছ থেকে হ্যান্ডওভার করা হয়েছে। সকালে তিনি হাঁটছেন, সেখান থেকে একটা গাড়িতে উঠিয়ে নেওয়া হয়েছে, আয়না মানে যেটাকে আয়নাঘর বলছি সেখানে নিয়ে রাখা হয়েছে। তার পরনে ছিল ব্যায়ামের পোশাক, সেই পোশাক পরিবর্তন করে তাকে তাড়াতাড়ি নতুন পোশাক দেওয়া হলো। তারপর রেডিসন হোটেলে নেওয়া হলো, সেখানে একটা ব্যাংকের সভা দেখানো হলো, তার কাছ থেকে সব জিনিস কাগজপত্র সই করে নেওয়া হলো। অর্থাৎ আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেলে যে কার্যক্রমগুলো হতো, বিশেষ করে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বলেন, কোনো কোনো ক্ষেত্রে ডিবির ওখানেও জয়েন্ট ইন্টারোগেশনের মতো ব্যবস্থা ছিল, সেন্ট্রাল তো একটা আছেই। তো এইখানে যেই কাজগুলো তাদের করার কথা ছিল সেই কাজ না করে রাজনীতিবিদদের হয়রানি করা, টর্চার করা, গুম করে ফেলা এবং শত শত বিরোধী রাজনৈতিক দল এবং মতের লোককে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত 15 থেকে 16 বছরে বিভিন্ন সময় প্রায় 16 বছর উঠিয়ে নিয়েছে। এবং তাদের একটা অংশের ডেড বডি আমরা দেখেছি, একটা অংশ ফেরত আসছে, কোনো কথা বলে নাই, আর একটা অংশ আজ পর্যন্ত, সেটার সংখ্যাও কিন্তু কম না, 2 থেকে 300 হতে পারে, যাদের কোনো ট্রেস নাই। সেখানে 2জন পার্লামেন্ট সদস্য কিন্তু সাবেক পার্লামেন্ট সদস্য এখনো নিখোঁজ, একজন কুমিল্লা আর একজন ইলিয়াস আলী, যাদের সন্ধান এখনো পাইনি। আর তৃতীয় জনের তো আমরা দেখলাম ভারতে তাকে উপস্থাপন করা হলো। এই যে বিষয়গুলো, এই সব কিছুর সাথেই কিন্তু এই ধরনের সেল বা গোপন আপনার কি বলবো বন্দিশালা, এটাকে গোপন বন্দিশালা বলতে হবে। শুধু যে ওই একটা জায়গায় তা না, বাংলাদেশের প্রায় জেলাগুলিতেই
গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সাথে এই জিনিসগুলো জি ওতপ্রোতভাবে অসংখ্য ধন্যবাদ একটু নূর খান বলে লিটন নিই, ভাই। ডিবির হেফাজতে জালাল জি হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু আমরা দেখেছি আজ থেকে প্রায় 25-30 বছর আগে, সেটিও কিন্তু এই ধরনের একটি সেলে ঘটেছিল। জি অসংখ্য ধন্যবাদ নূর খান লিটন ভাই। আর আলোচনা শুনবো সাইফুল ইসলাম, আপনার কাছে আসতে চাই যে আমরা প্রশাসনেও কিন্তু বিভিন্ন ধরনের দাবি দেওয়ার প্রসঙ্গ দেখছি, পরিবর্তনের চিত্র দেখছি, কিন্তু এই যে বঞ্চনার কথা প্রশাসনের যারা বলছেন তারা তো দীর্ঘদিন ধরে বলছেন তারা বঞ্চিত হয়েছেন, তাহলে আগে তারা কেন একত্রিত হতে পারলো না? তাদের ভয়ের জায়গাটি সবাই যেটা অনুমান করছে সেই ভয়টা কি সবাই কি আতঙ্কের মধ্যে রাখলো, আতঙ্কিত রাখলো যে এখন তারা সবাই একত্রিত হচ্ছে? ধন্যবাদ। আসলে তখন একত্রিত হতে পারেনি যে কারণটা ছিল যে লাভ ছিল না। জি প্রথমত লাভ ছিল না, যে একত্রিত হয়ে লাভটা কি। এখন যদি ধরেন যে মানে একটা হিসাবটা কিন্তু এভাবে করতে পারি যে আমি নিজে চাকরিতে ওইভাবে বলতে পারি যে বঞ্চিত। আবার একটা হিসাব যদি করি, যেমন চাকরির গোড়াতে যখন হিসাব করেছি তখন আমি জানতাম যে আমি কোন পর্যায়ে যাই রিটায়ার্ড করব, এটা কিন্তু জানতাম। শুরুর দিকে তো একটা হিসাব থাকে, হিসাব থাকে, এবং সেই হিসাবটা ছিল আমি যে জায়গায় রিটায়ার্ড করেছি আমি কিন্তু এই জায়গায় রিটায়ার্ড করতাম। কিন্তু যখন আমি দেখছি যে আমার ব্যাচের আমার পরের 33 জন আমাকে ডিঙোয়ে পদোন্নতি পেয়ে গেছে, তখন আমি ক্ষুব্ধ হই। আমি কিন্তু আমার পরের 33 জন আমাকে ডিঙোয়ে না গেলে আমি কখনোই ক্ষুব্ধ হতাম না, কারণ আমি জানতাম যে আমার নিয়তি হচ্ছে আমার বয়সজনিত কারণে আমি এখানে থেমে যেতে হবে, ওখানে থেমে যেতে হবে, আমি এই জায়গা পর্যন্তই থাকবো। কিন্তু আমার এখন কথা হচ্ছে এই জিনিসটা কিন্তু আমাদের সবারই। যেমন ধরেন আমি আজকে হিসাব করলাম, যেমন আমাদের ব্যাচটা আসলে সার্ভিস একটু বড় ব্যাচ, তা আমাদের ব্যাচে 82-এর বিশেষ ব্যাচটা আর কি। তো এই ব্যাচে 77 জন আমরা অতিরিক্ত সচিব হিসাবে রিটায়ার্ড করেছি। এই 77 জনের ভেতরে হয়তো বা মানে আমি যারা সেক্রেটারি হয়েছেন তারা অনেকেই সেক্রেটারি হয়তো হতেন না, আবার এই 77 জনের ভেতরে অল্প কয়েকজন হয়তো সেক্রেটারি হতেন। কিন্তু এখন সিচুয়েশন দাঁড়িয়েছে যে 77 জনকেই সেক্রেটারি করতে হবে। কারণটা হচ্ছে যে তাদের পরের জন চাকরিতে, এই 77 জন চাকরিতে থাকা অবস্থায় তাদের পরের জন সেক্রেটারি হয়েছে। এটা কেন করছে? জি সাইফুল ইসলাম, এই পর্যায়ে এতটুকু একটু শুনি, পরবর্তী পর্যায়ে আরো বড় সময় পাবো তখন আরো বিস্তারিত শুনবো। সেটি হচ্ছে যে এই সরকারের স্থিতিশীলতার তো একটা প্রশ্ন, মানে সেই জায়গাটিতে মনে হচ্ছে যে কেউই সময় দিতে চাচ্ছে না, মনে করছে এখনই একটা সুযোগ সকল দাবি দেওয়া দীর্ঘদিনে যেটি আদায় হয়নি বঞ্চনা সেটি এখনই আদায় করে নিতে হবে, এরকম একটা চিত্র কিন্তু আপনি বললেন, এটা আসলে আমার কাছে আপনি লক্ষ্য করেছেন। অবশ্যই আমার কাছে খুব অবাক লাগতেছে, সেটা হচ্ছে যেই ছেলে পেলেগুলো তারা আন্দোলন করলো, যত যাই বলেন না কেন এই বিপ্লবের সমস্ত কৃতিত্ব তাদের, বিপ্লব তাদের কৃতিত্ব। এবং একটা জিনিস, আপনি যখন ফিডেল ক্যাস্ট্রো যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তখন তার বয়স ছিল 33 বছর, এরাও কিন্তু 28-29 বছরেরই এদের নেতৃত্ব দিয়েছে। অর্থাৎ ফিডেল ক্যাস্ট্রোর থেকে খুব বেশি যে ডিফারেন্স ছিল তা না, কিন্তু তারা যে কাজটা করলো সুন্দরভাবে একটা বিপ্লব সমাধান করে তারা কেকটা তুলে দিলে হচ্ছে ভাগ্যিস 2 জন এখানে আছে ভ্যানগার্ড হিসাবে, এই 2 জনের জায়গায় আরো কয়েকজন থাকলে ভ্যানগার্ডটা ভালো হতে পারত। এখন আসেন সমস্যাগুলো হলো কি, ওদেরও কিন্তু কোনো পরিকল্পনা ছিল না যে আমরা এই যে বিপ্লব হয়ে যাচ্ছে 5 তারিখ ঘটবে এরকম, এবং তারপরে কি করব, তাদেরও কোনো পরিকল্পনা ছিল না। যারা এসছেন তারাও তো কিন্তু জানতেন না যে আমরা এভাবে। এই জায়গাতে আপনি আরো আলোচনার প্রয়োজন মনে করেন? জি, আরো অসংখ্য ধন্যবাদ সাইফুল ইসলাম। আরো আলোচনা শুনবো। অধ্যাপক ডক্টর কে মতিউর রহমান স্যার আসতে চাই। বিশ্ববিদ্যালয়গুলোর কবে খুলবে, ক্লাস, একাডেমিক কার্যক্রম, সেটি নিয়ে বহু আলোচনা পর্যালোচনা আছে। শিক্ষকদের দাবি দেওয়ার প্রসঙ্গ, সেটিও মনে হচ্ছে যে কখনো কখনো থেমে যাচ্ছে, আবার আলোচনার নতুন রূপ নিচ্ছে। সবারই একটি প্রশ্ন যে আসলে দাবি দেওয়া সেটি পূরণ হোক যৌক্তিকভাবে, সময় অনুযায়ী, স্থিতিশীল অবস্থা হলে, এবং এর পাশাপাশি একাডেমিক যে কার্যক্রম সেটি শুরু হোক, বা এখনো এই সময় এই দাবি দেওয়ার নিয়ে এত সোচ্চার হতে হবে কেন, সেই আলোচনাটি কিন্তু আছে। কি বলবেন আপনি অধ্যাপক মতিউর রহমান? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আমার সহ আলোচক সম্মানিত যারা আছেন এবং সম্মানিত দর্শক শ্রোতা, তার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জি, আপনার এই প্রশ্নের উত্তর আমি দিব, তার আগে একটু 2-1টি কথা আগে বলে নিতে চাই। সেটা হচ্ছে যে শিক্ষা বাংলাদেশের তো সকল স্তরে, আমরা এখন যেটা দেখছি সকল স্তরে একেবারে আপনি যদি শুরু করেন তাহলে 0 থেকে শুরু করতে হবে। মানে আমার কাছে মনে হচ্ছে সবগুলো আসলে ধ্বংসপ্রাপ্ত, মানে একটা ধ্বংসস্তূপের ভিতরে আমরা দাঁড়িয়ে আছি। সেই ক্ষেত্রে আপনি রাতারাতি তো সব প্রবলেম সলভ করা সম্ভব না।
বর্তমানে যারা দায়িত্ব গ্রহণ করেছেন, যেটি আমাদের আইন বিশেষজ্ঞ বললেন যে 3 মাস এবং 6 মাস সাংবিধানিকভাবে, যদি বিপ্লবী সরকারে আমি এই সরকারকে বলি, তাহলে আমার মনে হয় যে সংবিধানের স্পিরিট যেটা, রিফ্লেকশন যেটা, জনগণের আকাঙ্ক্ষার সাথে সংবিধানের একটি স্পিরিটের সমন্বয় থাকা উচিত। সেক্ষেত্রে আমার মনে হয় টাইম এখানে কোনো বান না। এটা হতে পারে যেহেতু রাজনৈতিক নেতৃবৃন্দ তারা অলরেডি সহযোগিতা করছেন এবং সময় দিয়েছেন, আমার মনে হয় যে যারা এই জায়গায় আসীন হয়েছেন, আমার ব্যক্তিগত ধারণা যিনি প্রধান উপদেষ্টা হিসেবে আসীন হয়েছেন উনি তো জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অনেক সেটি তো আছে মন্ত্রী স্যার, সেটি হচ্ছে সহযোগিতার পরিবর্তে কেউ কেউ চাপ তৈরি করছেন। আচ্ছা, এই জায়গাতে পিছনে কোনো প্রশ্ন থেকে যাচ্ছে কিনা আমি এখানে বলি, আমি মনে করি তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এই সরকারের অনেকগুলো চ্যালেঞ্জ। এখন চ্যালেঞ্জগুলো তো সবগুলো আপনি একসাথে অ্যাড্রেস করতে পারবেন না, আপনাকে প্রায়োরিটি দিতে হবে। আমি যেটা মনে করি, প্রথম পর্যায়ে আপনি নিরাপত্তা এবং শৃঙ্খলা, আপনি দেখেন যে পুলিশ থানা লেভেলে কিন্তু কেউ মানে যায় নাই, পরবর্তী তাদের অনেক মানে চেষ্টা তদবির করার পরে তারা গিয়েছে। আরেকটি যে অর্থনৈতিক চ্যালেঞ্জ তো রয়েছে, যেটা আপনি বলছেন আজকের দাবির নগরী, দাবি কিন্তু একটার পর একটা আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে এতগুলো বিষয় যদি আপনি অ্যাট এ টাইম এবং খুব স্বল্প সময়ে তাদের সামনে হাজির করেন, আসলে তাদের কাছে প্রত্যাশা করেন, তাহলে সেটাও যেমন মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীরা তারাও দাবি তুলছে যে সেটাও যেরকম যৌক্তিক নয়। তবে যেহেতু এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশার জায়গা অনেক বেশি, সেহেতু দাবি করে তারা করতে পারে। আপনি যে প্রশ্ন আমাকে করেছেন শিক্ষাঙ্গনের কথা, আমি যতটুকু দেখেছি গত 15 তারিখে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য। আমি আজকে 21 তারিখ আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা ওনার একটা স্টেটমেন্ট দেখলাম, এটা হচ্ছে banglanews24.com-এ। উনি বলছেন যে বিশ্ববিদ্যালয়ে প্রায় 52টি পাবলিক ইউনিভার্সিটি, যেখানে প্রায় 42টি পাবলিক ইউনিভার্সিটি কোনো উপাচার্য এবং উপাচার্য নাই। এখন সঙ্গত করেন প্রত্যেকটি ইউনিভার্সিটি যেহেতু অটোনোমাস, আপনি জানেন সেখানে সিন্ডিকেট করে, যদিও গভর্নমেন্ট আগেই ঘোষণা দিয়েছিল সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু পরবর্তীতে যখন বিশ্ববিদ্যালয় থেকে এটি নিয়ে দাবি উঠলো যে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার এখতিয়ার কেবলমাত্র স্বশাসিত প্রতিষ্ঠানে থাকার। আমি শেষ করছি, আমি একটু এক লাইনে শেষ করছি। সেক্ষেত্রে এখন দেখুন যে জায়গাতে রয়েছে সেটি হচ্ছে, এটি কিন্তু আমাদের পক্ষে যেহেতু এই প্রশাসক নাই, এটা কল করার সুযোগ নাই, সহযোগিতার প্রশ্নে কোনো আপোষ নাই। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি একটু এটা বলে নিই, একজন আমাদের আন্দোলনকারী সমন্বয়কে রয়েছেন, আমার বিশ্ববিদ্যালয়ে ডিনস কমিটি আছে, আমি ডিনস কমিটির চেয়ারম্যান। আমাকে গতকাল এবং আজ পর্যন্ত যে পরিমাণে প্রেসার ক্রিয়েট, এটি মনে হয় সময় লাগবে, আমরা একটু পরে এটি এই পর্যায়ে আমরা আমি মনে করি এই ব্যাপারে হাসিব আল ইসলাম আপনার কাছে, আপনার আন্দোলনের সময় আপনারা নেতৃত্ব দিয়েছেন, আপনারা যা বলেছেন দেশের মানুষ সেটি করেছে। এই পর্যায়ে এসে মানে আপনাকে সবার শেষে শোনার কারণ হলো সবাই যা বলছে সেটি আপনি নিশ্চয়ই শুনেছেন, এবং আপনার কাছে প্রশ্ন হলো যে এখন অনেকেই বলছেন আরো আলাপ আলোচনা প্রয়োজন, সরকারের যে লক্ষ্য সেটি আরো বেশি স্পষ্ট হওয়া প্রয়োজন। এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। দর্শক, আপনারা দেখছেন বিশেষ আলোচনা অনুষ্ঠান আর কাবেল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠান। নিশ্চিত ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আর কাবেল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে দাবির নগরী। যে প্রশ্নটি হাসিব আল ইসলাম আপনার কাছে রেখে যাওয়া যায়, আসলে এত দাবি, চারদিকে শুধু মনে হচ্ছে দাবি দাবি, সেই প্রসঙ্গের আলোচনা, এবং তার প্রেক্ষাপট ধরে সম্মানিত আলোচকরা বলছিলেন যে সরকারের সাথে আরও আলাপ আলোচনা প্রয়োজন, সরকারের রোডম্যাপটাও আরও স্পষ্ট হওয়া প্রয়োজন। এটা একটু শুনতে চাই। এরপরে আপনার কাছে এসএসসি পরীক্ষা কেন্দ্রিক আরেকটি নির্দিষ্ট প্রশ্ন আছে আমার কাছে। আচ্ছা দেখুন, আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম সেটা ছিল আসলে মূলত কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের আসলে নির্যাতন নিপীড়নের কারণে আন্দোলনটি আস্তে আস্তে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রূপ নেয়। এবং আসলে দেখুন, আমরা কিন্তু আসলে এই যে একটা রাষ্ট্রের যে একটা পরিবর্তন হবে এটার জন্য কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না। আজকে সরকার গঠন হয়েছে মাত্র 11 দিন। 11 দিনের মধ্যেই যে আমি একটা চূড়ান্ত রূপরেখা কিংবা একটা দৃশ্যমান পদক্ষেপ দেখতে পারবো, এটা আশা করাটা আসলে অতটা সমীচীন আমি মনে করব না। কেননা দেখুন, একটা রেভলিউশনের মতো অবস্থা হয়েছে দেশের সমস্ত রাষ্ট্রের যত প্রতিষ্ঠানগুলো হয়েছে, প্রতিষ্ঠানগুলো আনস্টেবল হয়ে গেছে। একটি আনস্টেবল সিচুয়েশনটা কিন্তু এখন পর্যন্ত স্টেবল হয়নি। যতক্ষণ পর্যন্ত আনস্টেবল হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো কোনো সরকারই আসলে রিফরমেশনের দিকে যেতে পারবে না, তাই না? সো একটা দেশের আইন শৃঙ্খলা সহ সকল, এর আগেই যে এত দাবির পসরা, এত দাবি দেওয়া, তাহলে সরকার কি করবে? এত দাবি দেওয়ার ব্যাপারে আসলে আমি যেটা বলবো যে আসলে গত 15 বছরে মানুষ কিন্তু আসলে দাবি দেওয়া করতে পারেনি।
তাদের যে অধিকার বঞ্চিত, যে আমি যে আমার যে অধিকার নেই, এই কথাটাও কিন্তু আমি ফ্যাসিস্ট সরকারের আমলে কিন্তু কি করতে পারতাম না, এই কথাটা বলতে পারতাম না, এই দাবিগুলো তুলতে পারতাম না। সুতরাং মানুষ এখন আস্থা খুঁজে পেয়েছে, মানুষ এখন তাদের দাবিগুলো যে আসলেই বাস্তবায়ন হবে বা তাদের যে একটা বিশ্বাস যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি রয়েছে, এই দাবিগুলোর দ্বারা আসলে সেটাও অনেকটা স্পষ্ট হয়ে যায়। তবু তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আসলে কোনো কিছু হলে, দাবি দেওয়া হলে রাজপথে না গিয়ে, আসলে যেহেতু এই সরকারটা হচ্ছে আপনাদেরও সরকার, ছাত্র জনতার সরকার, সকলে আন্দোলন করেছে, সকলের সরকার, সুতরাং তাদের মাধ্যমে কিভাবে আলোচনার মাধ্যমে যে দাবিগুলো মানে হচ্ছে যে দাবিগুলো বাস্তবায়ন সম্ভব এবং যেগুলো হচ্ছে আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য, সেগুলোকে আলোচনায় রাখা হোক। যেগুলো আলোচনার বাইরে আন্দোলন করার প্রয়োজন হয় আপনারা আন্দোলন করতে পারেন। তবে আমার তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ কোনো কিছু এখন পর্যন্ত স্টেবল না, দেশের পরিস্থিতি আগে স্টেবল করুন, এরপরে বৈষম্যের শিকার কিংবা অধিকার বঞ্চিত সেই সকল বিষয়গুলো নিয়ে আমরাও কনসার্ন। আমরাও কিন্তু সরকার না, আমরা হচ্ছে সরকারের পেশাগুলো এবং সরকারের কঠোর সমালোচনা। আপনি বলতে চাচ্ছেন যারা বঞ্চিত হয়েছে, যখন সময় হবে তখন প্রয়োজন হলে তাদের হয়ে আপনারাও লড়বেন, ব্যাপারটা এরকম। এবং আরেকটি প্রশ্ন হাসিব আল ইসলাম, যেটি নিয়ে একেবারে খুব বড়সড় করে আলোচনা হচ্ছে, সেই আলোচনায় যারা এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সকলে সেটি নিয়ে আলোচনা করছেন যে একটা শিক্ষার্থীদের মধ্যে একটি গ্রুপ কয়েকটি কলেজ ব্যতীত বা কয়েকটি কলেজের শিক্ষার্থী ব্যতীত তারা আসলে পরীক্ষা দিতে চাচ্ছে না। এটাও কিন্তু তারা একটা দাবি করছে, অটোপাস বলুন অথবা প্রিভিয়াস রেজাল্টের একটা ম্যাপিং অথবা সেটা অ্যানালাইসিস করে। এটা আপনারা সমর্থন করেন কিনা? যদি আপনারা বলছেন, এই ধরনের সমন্বয়করা বলছেন যে আপনারা এই দাবির সাথে একমত নন। দেখুন, আমরা দাবির সাথে কিভাবে একমত হবো? এখানে অলরেডি দুইটা গ্রুপ হয়ে গেছে, একদল আছে পরীক্ষা দিতে চায় আর একদল হচ্ছে পরীক্ষা দিতে চায় না। এখন দেখুন, যারা পরীক্ষা দিতে চায় না তারা সচিবালয়ের মধ্যে ঢুকে গেছে, যেহেতু আন্দোলন করতে করতে আসলে আমাদের একটা কেমন যেন হয়ে গেছি আমরা, যে আন্দোলন করলেই সবকিছু বাস্তবায়ন সম্ভব। দেখুন, ব্যাপারটা হচ্ছে আলোচনার বিষয়, কারণ তাদের মধ্যেই তারা দুইটা গ্রুপ, একজন তাদের মধ্যে একটা দল চাচ্ছে যে তারা পরীক্ষা অংশগ্রহণ করবে, আর এক দল চাচ্ছে যে তারা পরীক্ষা অংশগ্রহণ করবে না। সুতরাং আলোচনার মাধ্যমে একটা সমাধানে তাদের আগে আসা প্রয়োজন যে আসলে তারা কি চাচ্ছে। আর আমি ব্যক্তিগতভাবে বা আমরা চাচ্ছি যে আসলে পরীক্ষাটা হোক, কারণ পরীক্ষা যদি না হয় তাহলে আসলে মূল্যায়নটা কিসের মাধ্যমে হবে? তারা যতদিন পড়াশোনা করলো, আর তারাও আমাদের আন্দোলনের সাথে ছিল, তারা আহত হয়েছে, তা অনেক ভাই আমাদের শহীদ হয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। তো যারা আহত হয়েছে তাদের চিকিৎসাধীন রয়েছে, তাদের এই পর্যাপ্ত সময়টা তো আমরা সেটি আপনি হাসিব আল ইসলাম, আসলে পড়াশোনার তো আসলে অন্য কোনো বিকল্প নাই, পড়াশোনার বিকল্প হলো আরো অধিক পড়াশোনা, আরো অধিক তার পড়াশোনায় নিজেকে নিয়োজিত রাখা। তো সেই জায়গা থেকে আপনারা তো বয়সে অথবা পড়াশোনায় তাদের থেকে এগিয়ে, আপনারা তাদেরকে বোঝাতে পারছেন না কেন? আমরা তাদেরকে বোঝাচ্ছি। দেখুন, আমিও কিন্তু নিজে কিন্তু পরীক্ষা দিয়ে মাধ্যমে আসলে মানে হচ্ছে আমি অটো পাসের ব্যাচ আর কি। সো আমার কিন্তু অনেকগুলো ফেস একটা ট্রমাটাইজ বা কোনো এক জায়গায় গেলে আমার সিগমাটাইজ করা হয় যে আসলে অটো পাস সেটা। সো আমি তো ফেস করতেছি, আসলে আমি পরীক্ষা দিয়ে আমি রেজাল্ট করতে পারি নাই। সো আমার কি সমস্যা? তখন তো একটা মহামারী ছিল, তখনকার প্রেক্ষাপট তো ভিন্ন, তখনকার প্রেক্ষাপট ভিন্ন। সো আমি চাইবো না যে এই যে ব্যাপারগুলো আমি ফেস করতেছি এই ব্যাপারগুলো আমার জুনিয়ররা কেউ ফেস করুক। জি, আরো প্রশ্ন আছে, সেটি পর্যায়ক্রমে আলোচনা শুনবো। নূর খান লিটন ভাই, আপনার কাছে আসতে চাই, প্রশ্নটি এরকম যে আসলে পরিবহন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হোক, সেখানে সুশাসন থাকুক, এটা তো আমরা সবাই চাই। এখন প্রশ্ন হলো যে আমরা বিভিন্ন সময় দেখেছি পরিবহন ধর্মঘট, সেখানে মাফিয়াতন্ত্র, এক গ্রুপ আরেক গ্রুপকে দমিয়ে রাখা, থামিয়ে রাখা, সেখানে লাভের ব্যাপার, জনগণকে জিম্মি করা, ভোগান্তির প্রশ্ন রয়েছে। আপনার কাছে প্রশ্ন, ভাড়া বাড়ানোর প্রসঙ্গ রয়েছে, মেট্রো রেলের প্রসঙ্গ, যারা কর্মকর্তা কর্মচারী তারা বলছেন তারা বঞ্চিত হচ্ছেন, এবং মূলত যেটি মনে হচ্ছে বা যেটি প্রকাশ পাচ্ছে যে তাদের কারণে মেট্রো রেল চালু হচ্ছে না। দেখেন, একটু পিছন থেকে আলোচনাটা সূত্রপাত করতে চাই। সেটা হচ্ছে আমাদের সবসময় মনে রাখতে হবে যে এইবারের যে গণ অভ্যুত্থান বলি, বিপ্লব বলি, যেটাই বলি, এইখানে কিন্তু কোনো রাজনৈতিক দল নেতৃত্বে ছিল না। নেতৃত্বে ছিল কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, ছাত্র আন্দোলন, এবং সেইটা পর্যায়ক্রমে এক দফাতে চলে গেল, সেটা হচ্ছে স্বৈরাচারের পতন। এবং সেইখানে আমরা গণমানুষের সম্পৃক্ততা দেখলাম। এবং আপনি যদি রাস্তায় ওয়ালিংগুলি খেয়াল করেন, গ্রাফিতি যদি খেয়াল করেন, ওখানে 3 ধরনের পাবেন, 3 ধরনের বক্তব্য আপনি পাবেন। জি, তো তার মানে কি সব মানুষের আশা আকাঙ্ক্ষা দিয়ে কিন্তু এই জায়গাটায় আসছি আমরা। এখন আমাদের দেশের একটা সবচেয়ে বড় সমস্যা, যেটা দীর্ঘদিন ধরে দেখছি, 90 সালেও এটা দেখেছি, যে আন্দোলনের বিজয়ের পরে একটা শ্রেণী আছে মনে করে যে এখনই আমাকে আমার সুযোগগুলি আদায় করে, মানে মনে করছে যে এখনই সময়, এবং এই সময়ের ভিতরে আমাকে এটা করতে হবে। যেমন রাজস্ব, মানে ইয়ের থেকে, প্রকল্প থেকে রাজস্ব যাওয়া, এটা হচ্ছে একটা বড় ব্যাধি। তারপর পরিবহনের যে ঘটনাটা দীর্ঘদিন চলছে, এখানে একটা মাফিয়া তন্ত্র আছে। কতিপয় ব্যক্তি রাজনৈতিক প্রশ্রয়ে তারা চাঁদাবাজি করবে, শ্রমিকদের উন্নয়নের কথা বলবে, চাঁদাবাজি করবে, এবং তারা তাদের মতো করে নিয়ন্ত্রণ, মালিক এবং শ্রমিক। নূর ভাই, এই মেট্রো রেলের প্রসঙ্গে আমরা কর্মকর্তা কর্মচারীদের সেই মাফিয়া, কোড আনকোড মাফিয়া তন্ত্রকে কি আমরা মেনে নিব?
এইটা মেনে নেওয়ার সুযোগ তো খুব কম, কারণ মাত্র দেখেন একটা ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার বসছে, এবং এমন একটা সময় বসছে যখন আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস, স্বৈরাচার ধ্বংস করে দিয়ে গেছে। এখানে এইটাকে পুনর্নির্মাণ করা বা পুনর্গঠন করা এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনি চাইলেই এটা 6 দিন 9 দিনে এটা পুনর্গঠন করতে, কিন্তু আমরা তো জানি যে আসলে দুইটি স্টেশন ছাড়া আর বাকিগুলোতে এটা চালু করা সম্ভব। এই সময় লাগছে এটা কেন? এই জায়গাতেই তো মানুষের প্রশ্নটা হচ্ছে যে একটি গ্রুপের হাতে আমরা সবসময় বন্দী হয়ে থাকছি। প্রত্যেকটা পেশাজীবী গ্রুপের ভিতর যে এক ধরনের তাদেরকে কি বলবো অস্থিরতা রেখে দাবি আদায়ের যে প্রবণতা, একটা হচ্ছে অস্থিরতা রাখতে হবে এবং দাবি আদায় করতে হবে। এবং সেখানেও দেখবেন যে এই যে প্রকল্প থেকে রাজস্ব আসা, বিগত দিনেও এটা আসছে, এবং দেখেন ওখানে বড় ধরনের চাঁদাবাদি হয়েছে বিগত দিনে, বড় ধরনের। এখনো হচ্ছে না এটা বলার সুযোগ মনে হয় এখনো আসে নাই, কারণ যে সিমটম দেখছি রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই মনে করতেছে আগামী 7 দিনের ভিতরই আমার দাবিটা আদায় করতে হবে। আপনি দেখেন শুরু হলো রিক্সাওয়ালাদের নিয়ে, তারপরে আমরা রিক্সাওয়ালা কি রিক্সা এক ধরনের পায়ে টানা রিক্সার সাথে বৈষম্যটা শুরু হয়ে গেল ওই ইলেকট্রিক রিক্সা, অটো রিক্সা। তারপর আপনি দেখেন আজকে তো সম্ভবত এখনো ঘেরাও অবস্থার ভিতরে পড়ে আছে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্পের লোকরা ঘেরাও করে রাখছে তার পিডিকে, এরকম কিছু একটা। এখন যদি দেখেন পরিবহনে একটা ভাড়া বৃদ্ধির একটা চেষ্টা চলছে, বাজারের সিন্ডিকেট ভাঙতে যাচ্ছে, চেষ্টা করছে। আমি দেখছি বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বক্তব্য দিচ্ছেন এই সিন্ডিকেট বাজারেও যাচ্ছেন, এবং এই সিন্ডিকেট ভাঙা অনেক বড় কঠিন কাজ হতে পারে। কারণ আমরা তো আশাবাদী, আমরা আশাবাদী এই জায়গায় আমরা আশাবাদী, কিন্তু কোনোভাবে নৈরাজ্যকর পরিস্থিতির জন্য তৈরি না হয় সেদিকেও। কারণ আমি একটু একটা জিনিস বলতে চাই যে অস্থিরতা সমাজে বিরাজ করে কিন্তু ভালো কিছু পাওয়া যাবে না। আমরা উপর দিয়ে দেখছি যে এটা বিভিন্ন শ্রেণী পেশার আন্দোলন, ভিতরে সুযোগ আছে অনেকের ঢুকে যাওয়ার। জি, মানে সেই জায়গাতেও সবাইকে সতর্ক থাকতে হবে। নূর খান লিটন, অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনার কাছে আসতে চাই যে এই 8 আগস্ট নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরে সংখ্যালঘু নির্যাতন, সেটি নিয়ে ভারতের গণমাধ্যমে নানা ধরনের সংবাদ, সেটি নিশ্চয়ই আপনি অবগত। এই সূত্র ধরে আপনার কাছে যেটি আমার প্রশ্ন, যে এই মুহূর্তে বাংলাদেশে কয়েকটি জায়গায় বন্যা হচ্ছে, কুমিল্লা, কুড়িগ্রাম, ফেনী, এই জায়গাগুলো। এখন প্রশ্ন হলো যে এই আলোচনাটি ঘুরপাক খাচ্ছে, এই বন্যাটা কি আসলে প্রাকৃতিক কারণে, না রাজনৈতিক কারণে, না কূটনৈতিক কারণে? বন্যা তো বাংলাদেশে প্রতি বছরই হয়, জি, এবং সেখানে প্রচুর বৃষ্টি হয়। পাশাপাশি আপনি যেটা বলতে যাচ্ছেন, ভারত কিছু বাঁধ থেকে পানি ছেড়ে দেয় বন্যার সময়, এটা তো হয়েই আসতেছে এবং দুঃখজনক, বাট এটা হয়ে আসতেছে। এটা কোনো সরকারই সমাধান করতে পারেনি, এই সরকারও পারবে না। পলিটিক্যাল বাগাড়ম্বর করতে পারবে যে আমরা এটা করব, ভারতকে এই প্রেশার দিব, কিন্তু আসলে এটা বাস্তবসম্মত না যে ভারতকে প্রেশার দিয়ে আপনি তার বাঁধগুলোকে আটকে রাখতে পারবেন আর শুকনো মৌসুমে বাঁধগুলো খুলে দেবে। এটা হয়নি। নাও একটা রাষ্ট্র বা সরকার থাকে কেন? নিরাপত্তা দেওয়ার জন্য, নিয়ন্ত্রণের জন্য, আর কি সম্ভাবনা, অ্যাসপিরেশন, আমার ডেভেলপমেন্টের অ্যাসপিরেশন, আমি ব্যবসা করে বড়লোক হব, আমি পড়ালেখা করে চাকরি করব, এই যে অ্যাসপিরেশনের সুযোগটা করে দেবে রাষ্ট্র। এর বিনিময়ে রাষ্ট্র কর নেবে। আমি খুব দুঃখের সাথে মনে করি এই সরকার এখনও নিয়ন্ত্রণ কেন যেন নিতে পারছে না, নিরাপত্তা কেন যেন দিতে পারছে না। আপনি যে বলছেন প্রচুর মব হচ্ছে, প্রচুর দাবির শহর, দাবির শহর কেন? আপনি রাস্তায়, সরকার তো বলছে যে সবাই সহযোগিতা না করলে তারা কিভাবে করবে? সবাই সহযোগিতা করতে চাচ্ছে, সরকার সহযোগিতা প্রপারলি নিতে পারছে না। সরকার এই বিষয়ে একটা দোলাচলে বলছে। দাবির শহর কেন হচ্ছে? মানে আপনি ক্ষমা করবেন, আমি বারবার প্রশ্নটা করছি, আমি সাধারণত এটা করি না, মানে একটার পর একটা প্রশ্ন সাধারণত করি না। সেটি হচ্ছে যে এখানে দোলাচাল কেন? মানে বিশ্বাস অবিশ্বাসের জায়গা আছে। যেহেতু একটা সঙ্গে এটা নিয়ে আপনার টকশোতে কথা বলেছি, প্রতি বিপ্লবের অতি ভয়, এটা সরকারের মধ্যে কাজ করছে। তো এটা উচিত না। আপনার সেনাবাহিনীকে বিশ্বাস করতে হবে, আপনার পুলিশকে বিশ্বাস করতে হবে, উইথ কারেকশন ব্যুরোক্রেসিকে বিশ্বাস করতে হবে, আর যে রাজনৈতিক দলগুলোর জন্য আপনি ভবিষ্যৎ রিফর্ম করবেন তাদেরকেও আস্থায় আনতে হবে। নাও দাবির শহর কেন হচ্ছে? এই যে দাবি করে আপনি প্রধান উপদেষ্টার বাসার সামনে রাস্তা দখল করে আছেন, পুলিশ তো একটা লাঠিচার্জ করতে পারবে না, এখন সেনাবাহিনী কোনো দায়িত্ব নিচ্ছে না, কেউ মবের বিরুদ্ধে যাচ্ছে না। এই আন্দোলনের পরে যে কাউন্টার মবগুলো হয়েছে, সেই মবগুলোর কারণে ইট বিকামিং এ মব লিড গভর্নমেন্ট হুইচ ইজ মানে লেস দেন নো গভর্নমেন্ট। তার একটা এক্সাম্পল হচ্ছে এসএসসি পরীক্ষা দিবে না, সচিবালয় ঢুকে পড়বে,
এসএসসি পরীক্ষার সাথে সচিবালয়ের কি সম্পর্ক? সেখানে আটকানোর কেউ নাই, আটকালে বিপদ। কারণ অনেকগুলো এক্সাম্পল দেখা যাচ্ছে। বা তারা যে পরীক্ষা না দেওয়ার দাবি, এটা আসলে দাবি হয় কি করে? এখানেই তো রাষ্ট্র দাবি করলেই আপনি মেনে নেবেন কোনটা যৌক্তিক। তারা তাদের ভালো বোঝার মতো অনেকেরই ক্যাপাসিটি হয়তো হয়নি। আজকে আমি শারজিৎকে ধন্যবাদ জানাবো, হাসনাতকে ধন্যবাদ জানাবো এবং হাসিবকে, ওরা স্পষ্ট করে এই বিষয়টা কিন্তু ডিফার করছে যে না, অটো পাসটা তো একটা যৌক্তিক দাবি হতে পারে না। নটরডেম কলেজে স্পষ্ট করে ছাত্ররা বলছে আমরা পরীক্ষা দিতে চাই, রেসিডেন্সিয়াল বলেছে। তো মেধাবীরা তো পরীক্ষা দিতে চাবে, আর আপনি পরীক্ষা না দিয়ে যে অ্যাসেসমেন্ট করবেন এটা সারা জীবন আপনাকে ক্যারি করবে। আপনি যখন চাকরিতে যাবেন, অটো পাসের এইচএসসি প্রথমেই অনেকে বাতিল হয়ে যাবে বা একটা বি ক্যাটাগরিতে পড়ে যাবে। নাও এই সরকারের কি দরকার? রিফর্ম এজেন্ডা দেয়া দরকার। তার মধ্যে এটা সত্য, আমি কিছু কিছু রিফর্ম এজেন্ডা দেয়া এত দ্রুত সম্ভব না, কিন্তু কিছু কিছু সেক্টরে রিফর্ম রেডি আছে। হাজারবার আলোচনা হয়েছে, নিউট্রাল আলোচনা হয়েছে যে জুডিশিয়ারিতে কী কী রিফর্ম প্রয়োজন, আমাদের মাইগ্রেশন সেক্টরে কী কী রিফর্ম প্রয়োজন, পরিবহন সেক্টরে কী কী রিফর্ম প্রয়োজন। আর শেষ করে দিই, সরকারকে মানবিক হতে হবে। যেমন নকল নবিশরা আজকে 25-30 বছর ধরে স্থায়ী দাবি করছে, সরকারের ঘোষণা দেওয়া উচিত তোমাদেরকে স্থায়ী করে দেওয়া হবে, এতে সরকারের কোনো ফাইন্যান্সিয়াল লস নেই, আমি এটা করেছি। সিএসসিপিদের ব্যাপারে পজিটিভ নেওয়া হয়েছে, ওদেরকে নেওয়া হবে। বিসিএস শিক্ষা ক্যাডার, ওরা 4th গ্রেডে উঠতে পারে না, থার্ড গ্রেডে উঠতে পারে না, 4th গ্রেডে শেষ হয়ে যায়। প্রকল্প থেকে রাজস্ব মানবিক কারণে দেওয়া উচিত। এটা সুপ্রিম কোর্টের 30 বছরের সার্ভিস জুরিসপ্রুডেন্স ছিল যে প্রকল্প থাকলে রাজস্ব আপনি একদিন যাবেন। এটা অ্যাপিলেট ডিভিশনের রায়ের কারণে বন্ধ হচ্ছে, এটা ঠিক করে দেওয়া উচিত। ঢাকার ট্রাফিক একটা আস্থা কখন আসবে? ঢাকা শহরের 2 কোটি লোক যখন দেখবে যে আমার ট্রাফিক আগের থেকে একটু একটু ভালো হচ্ছে, এটা একদিনে সম্ভব না, কিন্তু কোনো স্টেপই যদি আপনি না নেন তাহলে তো মানুষ ফেড আপ হয়ে যাবে। যখন মানুষ ফেড আপ হয়ে যাবে তখন কিন্তু ওই হাইপোথেটিক্যাল একাডেমিক রিফর্মগুলো মানুষ পছন্দ করবে না। মানুষ ইনস্ট্যান্ট একটা ভালো কাজ চায়, মানুষ ইনস্ট্যান্ট একটা সার্ভিস চায়, একটু স্বস্তি চায়। এগুলো দেওয়ার জন্য যত বড় বাধাই সরকারের সামনে থাকুক, প্যারালাল এই কাজগুলোকে সরকার করতেই হবে। কিন্তু এই 13 দিনই তো ক্রমান্বয়ে একটু একটু করে তো পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু এখনো অনেক খারাপই বলবো। ট্রাফিক তো বেড়েছে, 111-এ তো ডেইলি 2টো করে আইন হতো। তারা জানতো 2-3 বছর থাকবো, এর মধ্যে এই কাজগুলো করতে হবে, প্রতিদিন 2টো করে আইন পাস করতো, এভরিডে। 700 দিনে মনে হয় 1400 না 1200 আইন পাস করেছে, অর্ডিন্যান্স লিখতে লিখতে আইন সচিবদের অবস্থা খারাপ হয়ে যেত। নাও আমি যেটা ফিল করি, এই সরকারকে না, সেক্ষেত্রে তো আপনারাই তো বলছেন যে এটি অন্যান্য আগের অন্তর্বর্তীকালীন বা কেয়ারটেকার সরকারের চেয়ে সম্পূর্ণই ভিন্ন, এবং তারা তো একেবারে বুঝে শুনে হিসাব নিকাশ করেই তারা এগোতে চায়, এগোচ্ছে। জি অবশ্যই, সেজন্যই বলছি যে পাশাপাশি তাকে ওই জনগণের জন্য হোপ অ্যান্ড অ্যাসপিরেশনগুলো দেখাতে হবে। জনগণ যদি হোপলেস হয়ে যায়, পলিটিক্যাল পার্টিগুলো যদি হোপলেস হয়ে যায়, স্টেক হোল্ডারগুলো যদি হোপলেস হয়ে যায়, তখন তো গভর্নমেন্ট আরো বেশি বার্ডেনে পড়বে। জি, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অধ্যাপক ডক্টর মতিনুর রহমান স্যার। শুরুর দিকে আপনি একটা বিষয় বলছিলেন, আমি সরি যে আসলে সেটা আমরা শুনতে পারিনি, বিরতিতে যেতে হচ্ছিল, সেটি শুনতে চাই। পাশাপাশি যেটি আমাদের সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং সবাই আপনারা বলছেন যে আসলে শিক্ষার্থীরা যে দাবিগুলো করছে তার ন্যায্যতা অন্যায্যতার একটা প্রশ্ন আছে, পরীক্ষা দিবে না সেইটা একটি কেমন তর দাবি, সেটি নিয়ে তো একেবারে অভিভাবক বা শিক্ষকদের মধ্যে সেই প্রশ্ন আছে। পাশাপাশি শিক্ষার্থীদেরকে পড়াশোনার টেবিলে ফিরিয়ে নিয়ে আসার জন্য এখন যা করণীয় বা যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে ওভারকাম করার কি উপায় দেখছেন আপনার কাছে? ধন্যবাদ তৌহিদ আপনাকে, এবং আবারও সবাইকে ধন্যবাদ। এখানে আপনি যে প্রশ্নটা করেছেন, যেহেতু আমাদের একজন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক রয়েছেন এবং তার মাধ্যমে আজকে যারা সমন্বয়কের ভূমিকা পালন করে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে এরকম। দেখুন, শিক্ষার্থীদের এই বিজয়টি ধরে রাখার ক্ষেত্রেও কিন্তু তাদের ভূমিকা রাখতে হবে। বিজয়টা যেটা অর্জিত হচ্ছে সেটি ধরে রাখার জন্য একটা ভূমিকা তাদের রাখা উচিত। এই কারণেই যে যেন তেন দাবি করে যেন সচিবালয় বা বিভিন্ন অফিস এটি ঘেরাও করাও কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় যে খুব ইতিবাচক কোনো প্রভাব ফেলবে না। কারণ আজকে যদি বিশ্ববিদ্যালয়গুলোর দিকে আপনি তাকান, সেখানে আপনি দেখবেন যে প্রায়, আমি আগের স্লটে বলার চেষ্টা করেছিলাম, সকল 42টি বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশাসন নেই। ফলে সমন্বয়কারী স্ব বিশ্ববিদ্যালয় তারা দাবি করছে ক্লাস এবং পরীক্ষা শুরু করার ব্যাপারে। এখন প্রশ্ন হচ্ছে, গভর্নমেন্ট কিন্তু ঘোষণা দিয়েছে আজকে যে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করা যাবে না। এখন এরকম একটি দ্বান্দ্বিক অবস্থার মধ্যে কিন্তু আমরা যারা বিশ্ববিদ্যালয়ে কাজ করছি আমরা পড়েছি। সুতরাং আমার মনে হয় যে এই জায়গাতেও সময় দেওয়া উচিত, নিশ্চয়ই তাদেরকে একটু সময় দিতে হবে। আরেকটি জিনিস দেখেন, বারবার আসছে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষার্থীদের অটো পাস দেওয়ার ব্যাপারে আমি পূর্বের আলোচকদের সাথে সম্পূর্ণ একমত। কী কারণে অটো পাস করোনার সময় যেটা দেওয়া হয়েছিল সেটি একটি প্রেক্ষিত ছিল। এখন আমার মনে হয় আমরা যারা
বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা করি, আমরা কিছু শিক্ষার্থী অসুস্থ হলে অথবা জেলখানায় বন্দী হলে বিশেষ মানে ব্যবস্থাপনায় তাদের পরীক্ষা আমরা কিন্তু গ্রহণ করেছি। সুতরাং আমরা তো বিশ্ববিদ্যালয় কারাগারে গিয়ে পর্যন্ত পরীক্ষা নেই। আমি যারা আহত হয়েছেন, যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের চিকিৎসা সেবা এবং অর্থ এটা সরকার দেখছেন। পাশাপাশি তাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়া সম্ভব, কিন্তু এর মাধ্যমে একটা গোটা ব্যবস্থায় যদি আপনি করেন তাহলে অনেক মেধাবী শিক্ষার্থীর জায়গায় মূল্যায়নের জায়গায় কিন্তু বঞ্চিত হবে এবং এটি একটা প্রজন্ম এবং থেকে যাবে। আরেকটি জায়গায় আমি একটু বলি, সেটি হচ্ছে দেখুন আসলে দাবি গোটা জাতি কিন্তু আসলে দম বন্ধ ছিল। আপনি যদি বলেন বিগত 15 বছর, এখন হয়তো মানুষ রাস্তায় গিয়ে কিছু দাবি করতে পারছে, মুক্ত নিঃশ্বাস ফেলতে পারছে। এই মুক্ত নিঃশ্বাস ফেলার ক্ষেত্রে যারা আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে শিক্ষার্থী এবং সাধারণ জনগণ এবং অপরাপর রাজনৈতিক দলগুলো। নিঃসন্দেহে আমি মনে করি এখন মানুষ এই মুক্ত নিঃশ্বাস ফেলতে পারছে, এটিও একটি পজিটিভ দিক আমি মনে করি, তারা ফেলতে পারছে অ্যাটলিস্ট। আমার মনে হয় যে সেই জায়গাতে মানে তাদেরও ধৈর্য ধরা উচিত। ওভারনাইট কিন্তু সব কিছু সমাধান করা সম্ভব না। আরেকটি জিনিস আপনি দেখবেন, নৈরাজ্য সৃষ্টি করে আপনি যদি সামনের দিকে আমরা এগোই, আমি বিশ্বাস করি, আমার ব্যক্তিগত মতামত সেটি হচ্ছে ষড়যন্ত্র কিন্তু আমরা এই 5 তারিখের পরও আমরা অনেক জিনিসগুলো দেখেছি। তার মানে ষড়যন্ত্র মুক্ত অবস্থায় যে আমরা এখন আছি আমি সেটাও মনে করি না। সুতরাং সেদিকেও আমাদের দৃষ্টি রাখা উচিত। আর বন্যা কবলিত যে 4টা জেলা, বিশেষ করে পূর্ব এবং উত্তর পূর্ব এলাকা, মানে যে প্রশ্নটি ছিল শামীম ভাইয়ের কাছে যে কূটনৈতিক কারণে বন্যা হচ্ছে না, যেটি ভয়াবহ আকার ধারণ করেছে, আমি মনে করি আমাদের শিক্ষার্থী বা সকল রাজনৈতিক দল অপরাপর এদের পাশে দাঁড়ানো উচিত, যেটা অনেক রাজনৈতিক দল থেকে আসছে। অধ্যাপক মতিউর রহমান স্যার, এই জায়গাতে যেহেতু বন্যার প্রসঙ্গ আপনি করলেন, সেটি আমাদের সবাই, ছাত্র শিক্ষক সবাই মিলে সেটি যার যার অবস্থা অনুযায়ী এই বন্যা কবলিত বা বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা হয়েছেন তাদের সহযোগিতা করবে। কিন্তু কারণটি যদি হয় কূটনৈতিক, তাহলে সেখানে সহযোগিতা আমি এই জায়গায় একটা নোট দিতে চাই। দেখুন 1977 সালে, এখানে যারা আছেন গুগলে দেখবেন, 1977 সালের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের, তখন কিন্তু এই গঙ্গা চুক্তির একটা মানে চুক্তি হয়েছিল এবং সেখানে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে সেখানে ন্যায্য হিস্সার মধ্যেও কিন্তু এটা বন্টন হয়েছে এবং এই দাবিটি জাতিসংঘে কিন্তু উত্থাপিত হয়েছে। ফলে জাতিসংঘ থেকেও কিন্তু সমর্থন দিয়েছে অন্যান্য দেশ, কিন্তু সেটিও পরবর্তীতে কিন্তু বাস্তবায়ন হয় নাই। সুতরাং ওই সময় কার্যকর করার একটা পরিকল্পনা চলেছে। আমার মনে হয় যে বাংলাদেশ যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারত, আপনি তার সাথে সরাসরি তো টাগ অফারে যেতে পারবেন না, আপনাকে স্মার্টলি এই কূটনৈতিক বিষয়টা ডিল করতে হবে। আমার মনে হয় যে সেটি খুব সম্ভব যদি একটা দেশের সাথে তার একটা ইন্টার রিলেশনশিপ। স্যার, এই স্মার্টলি মানে কি সেই সমন্বয়ের প্রশ্ন? না, আমি স্মার্টলি বলতে সমন্বয়ের কথা বলিনি। অর্থাৎ আপনি ছোট বড় রাষ্ট্র নয়, আইন অনুযায়ী আন্তর্জাতিক যে ল আছে সেই ল অনুযায়ী আমার রাষ্ট্র যেটি পাবে, আপনার মানে ইন্টারন্যাশনাল যে আপনার কি বলে যে প্রোটোকল সেই অনুযায়ী। সুতরাং সেটি আমার মনে হয় যে কূটনৈতিকভাবে যদি দক্ষতার সাথে এটিকে ডিল করা হয়, ডেফিনেটলি এই ব্যাপারে সমাধান। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে ন্যায্য হিস্সা বা মর্যাদা সেইভাবে লড়াইটা এক্স্যাক্টলি সেটাই আপনি বলছেন। অধ্যাপক মতিউর রহমান স্যার, অসংখ্য ধন্যবাদ। সাইফুল ইসলাম, আপনার কাছে আসতে চাই যে আমরা এই আলোচনাটা দেখছি, আপনার শুরুর দিকে যেটি বলছিলেন আমি শুনেছিলাম, তার প্রেক্ষাপটে একটা নোটও রাখলাম যে পরবর্তীতে আলোচনাটা শুনবো যে ক্যাডার বৈষম্য সেটি নিয়েও আন্দোলন হচ্ছে, শুরুর দিকে আপনি বলছিলেন। আবার কেউ কেউ বলছে যে এই বৈষম্য দূর করার এখনই সময়, একটা সিদ্ধান্ত নিতে হবে, আদৌ সেটি সম্ভব কিনা, সময় তো প্রয়োজন। সমস্যা হলো কি যে ক্যাডার যখন এতগুলো যে ক্যাডার হয়েছে, একটা সময় কিন্তু এত ক্যাডার ছিল না, এটা পরবর্তীতে তৈরি হয়েছে। মাজেদুল ইসলাম সাহেব, আপনার মেজর জেনারেল, তিনি আমাদেরকে অনেক কিছু করে, মাজেদুল হক সাহেব তিনি ক্যাডারগুলোকে 29টা ক্যাডার করেছেন। এখন সবাই ক্যাডার হতে চায়, ক্যাডার হতে চায়। তারপর আবার আরেকটা প্রবণতা তৈরি হয়েছে যে ক্যাডার থেকে মার্জ হয়ে আবার অ্যাডমিন ক্যাডারের সাথে আসতে চায়। মানে সকল ক্যাডার কিন্তু চায় না, 4 থেকে 5টা ক্যাডারই সবাই হতে চায়। এখন যেটা হয় কি যে এইভাবে বোধহয় ক্যাডারগুলো করারও, যেমন একটা যে টেকনিক্যাল যে লোকগুলো আছে তারা যে পরিমাণ কাজ করেন তাদেরকে কিন্তু ক্যাডারের মধ্যে রেখে ওভাবে আপনি তুলতে পারবেন না। তা তাদেরকে একটা জিনিস খেয়াল করবেন যে 72 সালের আগে আমাদের দেশে প্রায় 2500-এর মতন বেতন কাঠামো ছিল। সেই বেতন কাঠামো চলে আসলো 10টায় আসার পরে এখন যদিও 21টা হয়েছে আর কি, মানে মূলত 20টা বলা হয়। তো এই এতগুলো যখন বেতন কাঠামোকে কমিয়ে আনা হয়েছে, তখন এই যে টেকনোক্রেট যারা ছিলেন তাদেরকে বাধ্য হয়ে ক্যাডারের মধ্যে আনতে হয়েছে। তারা তো আগে ওভাবে ক্যাডার, এখানে কি বিকল্প কোনো সমাধান আছে কিনা? বিকল্প সমাধান আছে। এখন আপনার ক্যাডার ব্যবস্থা তুলে দেন, অল্প কয়েকটা ক্যাডার রাখেন, অন্যরা যারা টেকনিক্যাল সার্ভিস তার টেকনিক্যাল সার্ভিসে থাকবে, টেকনিক্যাল সার্ভিসে এগোবে।
একজন চিফ ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে তাকে ক্যাডারের মাধ্যমে চিফ ইঞ্জিনিয়ার হতে হবে এমন কোনো কথা নেই। আপনি আজকে ধরেন যে আপনার এই শিক্ষা ক্ষেত্রে যেটা ঘটছে, শিক্ষাক্ষেত্রে আপনি যে সমস্যাগুলো কি, শিক্ষাক্ষেত্রে আপনি যদি শিক্ষা ক্যাডারে যদি আপনি হাইয়েস্ট পোস্টকে করেন হচ্ছে 1 নম্বর গ্রেড দেন, 1 নম্বর গ্রেড হচ্ছে সচিবের গ্রেড। এখন আপনার সমস্যা পেতে গেল কি যে আপনি গভর্নমেন্ট কলেজের একজন প্রিন্সিপালকেও আপনি সচিবের গ্রেড দিচ্ছেন, সচিবকেও সচিবের গ্রেড, মানে 1 নম্বর গ্রেড দিচ্ছেন। ফলে যেহেতু গ্রেড হয়ে গেছে এখন কম, গ্রেড কম হওয়াতেই টানাপোড়েনটা হবেই। এখন আপনার একই সাথে বিসিএস দিয়ে অ্যাডমিন ক্যাডারে বা অন্য ক্যাডারে, পুলিশ ক্যাডারে, ফরেন সার্ভিসে তারা আপনি গ্রেড 1-এ চলে যাচ্ছে, গ্রেড 2-3 তো অনেকজন যাচ্ছে, অথচ যারা আপনি এডুকেশন ক্যাডারে যাচ্ছে তারা আপনার হচ্ছে সর্বোচ্চ। এখানে একটা আলোচনা আছে, আমি প্রশ্নটি আপনার কাছে রাখছি, আপনি একমত কিনা অথবা দ্বিমত হলো সেটা আপনি বলবেন। যে দিকে আপনার মতামত থাকে সেটা আমরা শুনতে চাই। সেটি হচ্ছে যে যারা বিভিন্ন ক্যাডারে আছেন তারা বলছেন যে তার কর্ম পরিচয়, যেটা আপনি বলছেন তিনি যে কাজটি করেন তার কর্ম পরিচয় অনুযায়ী তার সুযোগ সুবিধা, পদমর্যাদা সবকিছু বিন্যাস হবে, এরকম একটা পুনর্গঠনের কথা কেউ কেউ বলছেন। আপনি কি মনে করেন এটা কোনো ভালো সমাধান? এটা হতে পারে, এটা হতে পারে, কারণ আপনার সবাইকে একই রকম ভাবে একই স্ট্যাটাস দিয়ে তুলতে হবে এমন কোনো দরকার নেই। আপনি যখন কলেজে যখন যিনি চাকরি করছেন তার জন্য আপনি কি কি গ্রেড, যে মানে র্যাঙ্ক কি, যে লেকচারার, অ্যাসিস্ট্যান্ট লেকচারার, অ্যাসোসিয়েট লেকচারার, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, তিনি 4টাতে যাচ্ছেন। কিন্তু যখন আপনি আবার অ্যাডমিনে আসতেছেন তখন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, তার ধাপ কিন্তু বেশি, তার ধাপ বেশি। আপনি কলেজের ধাপ কিন্তু কম। আপনি কলেজের ধাপ 4টা রাখার দরকার নেই, 3টা রাখলেই যথেষ্ট হচ্ছে। তাহলে আপনি বেতন কাঠামো সেভাবে করেন, তাদেরকে আলাদা আপনি কাঠামোর মধ্যে নিয়ে আসেন। আপনি সবই একই কাঠামোর মধ্যে রেখে, একই বেতন কাঠামোতে রেখে আরেকটি প্রশ্ন জড়িত, যে আসলে প্রভাব বিস্তার করার ক্ষমতা, অর্থাৎ যে ক্যাডারগুলো সবাই হতে চায়, আপনি জানেন যে যদি আপনি সেবায় ছিলেন যে ক্যাডারগুলো হলে বা যে ক্যাডারে চাকরি করলে প্রভাব বিস্তার করার সুযোগ আছে, আনফেয়ার ওয়েতে মানে অর্থ উপার্জনের সুযোগ আছে, তাদের পক্ষ থেকে সহযোগিতা বা সমর্থনের প্রসঙ্গ যখন আসে তখন কি এই আলোচনা টিকবে কিনা, নাকি তারাও সেখানে আবার দাবি দেওয়া নিয়ে মাঠে নামবে? হ্যাঁ, এখন দাবি তো সবাই করতে, আমি জানি না জটিল হয়ে গেল কিনা। জটিলই হলো, এবং দাবি যারা আপনি মনে করেন যে একটু সুবিধাভোগী ক্যাডারে আছেন যারা, তারাও তখন মনে করবে যে আর একটু বেশি সুবিধা পেলে ক্ষতিটা কি আর কি। নিশ্চয়ই একটা ন্যায্যতার সেই প্রশ্ন থাকা উচিত। সাইফুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। সৈয়দ ইমরান সালিম প্রিন্স ভাই, আসতে চাই আলোচনা যতটুকু আমরা এগিয়ে নিতে পেরেছি তার প্রেক্ষাপটে আপনার কাছে জন্য এই প্রশ্নটি আমি যুৎসই মনে করছি। সেটি হচ্ছে যে বিভিন্ন দাবি দেওয়া যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ সূত্র ধরে এখনো প্রতি বিপ্লবের যে দুরবে সন্ধি, সেটি মনে হচ্ছে সরকার কিংবা এই সরকারের যারা সমর্থন করছেন বা সহযোগিতা করছেন সকলেই মনে হচ্ছে যে কাউকে পিছ ছাড়ছে না। আপনি যে প্রশ্নটা করেছেন এটা অবশ্যই খুবই আলোচনা হচ্ছে এইসব ব্যাপারগুলো নিয়ে। যে আপনারা জানেন যে ছাত্র গণবিপ্লবের যে ফসল, এটাকে নস্যাৎ করার জন্য বিভিন্ন কর্নার থেকে আপনার একটা প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করা হয়েছে, বা সেই প্রচেষ্টা এখনও চলছে দেশ বিদেশ থেকে। জি, আপনি নিজেই অনুষ্ঠান শুরুর আগে কিছু বিস্তারিত বলেছেন, সেখানে আমি আর ফেরত যেতে চাই না। তো আজকে এই যে আপনার দাবির নগরী যেটা বলছেন আপনি, বিভিন্ন সেক্টরে যে দাবি 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 দাবি, এটা আপনি বলেছেন, কাকে যেন প্রশ্ন করলেন যে এই দাবিগুলো এতদিন করেনি কেন। এতদিন এই দাবিগুলো বলার মতো স্বাধীনতা কিন্তু আমাদের কারোর ছিল না। আমাদের ছিল রাজনৈতিক দলগুলো, আমরা করেছি, করতে গিয়ে আমরা হত্যা গুমের শিকার হয়েছি, তারপরে আমরা আমাদের কণ্ঠকে উচ্চকিত রাখার চেষ্টা করেছি। কিন্তু বিভিন্ন পেশার যে বিষয়গুলো, আপনি যে মেট্রো রেলের কথাই বললেন, যে আমরা তো গল্পই শুনেছি, কিন্তু এই গল্পের পেছনের যে গল্প সেটা তো শুনি নেই। এই 21,000 কোটি টাকা কিভাবে 31,000 কোটি টাকা হয়ে গেল, 32,000 কোটি টাকা হয়ে গেল। এই যে 10,000 কোটি টাকা কার ভ্যানিটি ব্যাগে গেল? আমরা শুনলাম রূপপুর বিদ্যুৎ প্রকল্প, পারমাণবিক প্রকল্প, সেখানে $500 কোটি আপনার শেখ হাসিনা, তার ছেলে জয় এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী তারা কমিশন দায়ের করে ফেলল। এরকম একটা প্রকল্পই যদি এত হয়, অন্যান্য যে মেগা প্রকল্প আমরা আগেই বলেছি যে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি, সেগুলো হচ্ছে। তো ওই গল্প শুনেছি, গল্পের পেছনের গল্প কিন্তু শুনিনি। পেছনের গল্পগুলো হচ্ছে এগুলো। এই পেছনের গল্প তৈরি করার জন্য তারা এই গল্পের যে কারিগর যারা ছিল
বা যাদেরকে নিয়ে গল্প তৈরি করা হয়েছে তার মানে কি তাদেরকে প্রিন্স ভাই নিষ্পেষিত করে রাখা হয়েছে। প্রিন্স ভাই, আপনি কি এমনটি বলতে চাচ্ছেন যে বিগত সরকার শুধু মানুষকে রসগোল্লার গল্পই শুনিয়েছে, রসগোল্লা খেতে দেয়নি? রসগোল্লা খাওয়ানোর চেষ্টা করেছে, এটা বদহজম হয়ে গেছে আচ্ছা বিষয়টা। নিজে মানে মানুষ কিন্তু এটাকে গ্রহণ করেনি। হ্যাঁ, তারা, আমি তো বলেছি, উন্নয়নের নামে মেগা প্রকল্প, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি, এই তো হয়েছে। আজকে এই যে আপনার টানেল চট্টগ্রামে কি নাম দিয়েছিল, কর্ণফুলী বঙ্গবন্ধু টানেল নাম দিয়েছিল, সেই টানেলের কি আদৌ প্রয়োজন ছিল? সেই টানেলের নামে কত হাজার কোটি টাকা সেখানে লুটপাট করা হয়েছে। সেই টানেল দিয়ে কয় টাকা গাড়ি যায়, কত টাকা সেখানে আসে? এখন সেখানে আপনার একটা ভালো মানের ব্রিজ করে, আমরা জানি যে প্রতি মাসে ভর্তুকি দিতে হয়। হ্যাঁ, ভর্তুকি দিতে হচ্ছে। তো এইগুলো করে দেখানো হচ্ছে যে আমরা উন্নয়ন করছি, কিন্তু উন্নয়নের নামে তারা লুটপাট করছে। উন্নয়নকে সামনে দেখিয়ে গণতন্ত্রকে হরণ করছে, ভোটের অধিকারকে হরণ করে দিয়েছে, মানুষের কথা বলার অধিকারকে হরণ করে নিয়েছে। তো এই তো হয়েছে। মানে এই জায়গাতে প্রিন্স ভাই আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখি, যেটি আপনি আলোচনা করছেন তার সাথে মিল রেখে, সেটা হচ্ছে কূটনৈতিক সহযোগিতা কিংবা সমর্থন এই সরকারের প্রতি, সেই জায়গা থেকে কি দেখছেন বিভিন্ন রাষ্ট্রের? জি জি, অবশ্যই তারা কূটনৈতিক সহযোগিতা তো করছেই, এটা তো অবাস্তব নয়। হ্যাঁ, আপনি একটু আগে যে প্রস্তুতি করলেন এই যে বন্যাকে নিয়ে, এটা আমি তো বলতে চাই আর কি। এইটা তো আপনার যেটা হয়েছে আমরা শুনেছি, এখানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আজকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে, মিছিল করেছে। এই যে বন্যার তৈরি করে দেওয়া হলো, স্লুইস গেট খুলে দেওয়া হলো কোনো সতর্কতা ছাড়াই, কোনো আগাম নোটিশ ছাড়াই, এটা অবশ্যই একটা ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্রে ভারত একটা পার্ট হয়ে যাচ্ছে এই প্রতি বিপ্লবে। আপনার পতিত স্বৈরাচার দেশ থেকে পালিয়ে ভারতে গেল, সেই ভারতে আমরা শুনলাম যে অল্প কিছুক্ষণ সে থাকবে, তারপর তাকে ব্রিটেনে সে চলে যাবে। সে অল্প কিছুক্ষণ তার শেষ হচ্ছে না। বাংলাদেশের মানুষের জানার কি অধিকার নাই সেখানে এই যে গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে এখন আছে, কোন পাসপোর্টে আছে? সেটাই তো আপনি যদি প্রিন্স ভাই রাজনৈতিকভাবে আমি কি শেষ করি? সেখানে বসে উস্কানি দিচ্ছে টেলিফোনে তার ভারতের সরকারের হেফাজতে থেকে, তাদের একটি সামরিক ঘাঁটিতে থেকে, সেফ হাউসে থেকে। কিন্তু ভারত তো বলছে এই সরকারের সাথে তারা কাজ করবে। আমি বলছি, এটা আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলছি যে সেখানে বসে সে ফোনে উস্কানি দিচ্ছে। আজকেও গণমাধ্যমে কি সামাজিক গণমাধ্যমে দেখছি তার কণ্ঠ, ওখান থেকে এই করো সেই করো। এই প্রতি বিপ্লব ঘটানোর জন্য ভারতে বসে শেখ হাসিনা যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের পার্ট ভারত কিনা এটা মানুষ জানতে চায়। আপনার দল কি মনে করে? আমরা মনে করি ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। ভারত বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করবে, এই ছাত্র গণ অভ্যুত্থানকে সম্মান করবে, এবং এই যে পতিত স্বৈরাচার গণহত্যাকারী তাকে ফেরত পাঠাবে, বাংলাদেশে তার বিচার হবে। জি, অসংখ্য ধন্যবাদ সৈয়দ ইমরান সালেহ। প্রিন্স ভাই, সোহরাব হাসান, আসতে চাই যে এই গণঅভ্যুত্থান বা বিপ্লবের মধ্যে দিয়ে রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কৃতির যাত্রা শুরু হওয়ার আশা অনেকেই দেখছেন বা অনেকেই সেটি বলছেন, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এই মুহূর্তে দাবির পাহাড়ের নিচে প্রত্যাশার সৌধ যাতে ভেঙে না পড়ে, এটি হচ্ছে জনগণের চাওয়া। জি, তো দাবি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ করবেন, কিন্তু সেটি এক ধরনের গণতান্ত্রিক উপায়ে কিন্তু সেটি সমাধান করতে হবে, আলোচনার মাধ্যমে সেটি নিষ্পত্তি করতে হবে। জবরদস্তি করে নয়, জবরদস্তি করে বিগত সরকার নানা সমস্যা তৈরি করেছে। আমরা নতুন করে সমস্যা হোক সেটি চাই না। প্রিন্স ভাই বা আরও অনেকেই যে আমরা তাত্ত্বিক অনেক বিষয়ে আলোচনা করতে পারি, কিন্তু ছোট ছোট সমস্যাগুলো ধরে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যদি খুলে দিতে হয় কি করতে হবে, এখানে আন্দোলনকারীদের একজন আছেন, এটা নির্দিষ্ট প্রস্তাব যে শিক্ষা উপদেষ্টা বলছেন যে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা যাবে না। তাহলে উপাচার্য নিয়োগ এই 17 কোটি মানুষের মধ্য থেকে তো করতে হবে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক আছে তাদের মধ্য থেকে করতে হবে। এটি করে ফেলা, হ্যাঁ, ছাত্রদের সাথে আলোচনা করতে পারে, অন্য উপদেষ্টাদের সাথে আলোচনা করতে পারে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ওই শিক্ষকদের মধ্য থেকেই তো নিতে হবে, এটি মানে স্বর্গ থেকে আনা যাবে না। দ্বিতীয় হচ্ছে মেট্রো রেল।
মানে এটা নিয়ে মানে আমরা দুর্নীতি নিয়ে ওই সরকারের সব কিছু নিয়ে আমরা আইনি ব্যবস্থা নিতে পারবো, কিন্তু এই মুহূর্তে দরকার জনগণের সুবিধার জন্য মেট্রো রেলটা চালু করা। প্রথম বলা হয়েছিল অতীত সরকার বলেছিল যে এটা 1 বছর লাগবে, পরবর্তীকালে কারিগরি এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে 1 বছর লাগবে না, এটা করা সম্ভব, যেটা হয়েছে। এবং আমাদের সব ক্ষেত্রে আমাদের এই যে বৈষম্যের বিরুদ্ধে ওনারা আন্দোলন করে জয়ী হয়েছেন, কিন্তু আমাদের সব ক্ষেত্রে বৈষম্য আছে। এখানে এই অন্য কিছু না এনে যে তাদের বলছে ঊর্ধ্বতন ও নিচের যে কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য অনেক বেশি, এ কারণেই 3য় শ্রেণী বা 4র্থ শ্রেণীর কর্মচারীরা কর্মবিরতিতে আছে। দুই পক্ষের সাথে আলোচনা করে এটা সমাধান করা। এরপর এই মেট্রো রেল প্রকল্পে কত হাজার কোটি টাকা অপচয় হয়েছে, চুরি হয়েছে, পাচার হয়েছে, এটা ধরা যাবে। এই মুহূর্তের মেট্রো রেলটা চালু করা, কোথায় কোথায় এরকম বন্ধ আছে সেগুলো চালু করা। সৌরভ ভাই, বাজারের দ্রব্যমূল্যের যে ক্রয় সমতার প্রশ্ন, আমি এটাও বলছি, এই আন্দোলন সফল হয়েছে, শিক্ষার্থীরা যেমন নেতৃত্ব দিয়েছে, সফল হয়েছে একেবারে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে। এবং এই মানুষ আন্দোলনও জানেন, এমনকি এই মানুষ রাষ্ট্র কি তাও জানে না। তারা জানে যে তার আজকে যদি কাজ না থাকে তার ঘরে ভাত যাবে না, তার ঘরে তার ভাতের সংস্থান হবে না। সুতরাং তারপরও নেমেছে, কর্মস্থল থেকে বাসায় যেতেছে, বাসায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আর হকার পণ্য নিয়ে বসছিল রাস্তার পাশে, গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এই মানুষগুলো যে প্রত্যাশা নিয়ে, যে আশা নিয়ে আন্দোলন করেছে, সেক্ষেত্রে আমি মনে করি এলাকাভিত্তিক হতে পারে, খাতভিত্তিক হতে পারে। এই সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে। যেমন শিক্ষার্থীরা একটা পদক্ষেপ নিয়েছে যে চিকিৎসা, যারা আহত হয়েছে, খুবই ভালো পদক্ষেপ। এবং গতকালও একজন সমাজকর্মী আমাকে টেলিফোন করেছেন যে তাদের একটি তহবিল আছে, তারা সহায়তা করতে চায় ঢাকা মেডিকেল কলেজের, এবং তারা হচ্ছে চাইল্ড ব্লাইন্ডদের নিয়ে কাজ করে। যে বলছে 18 বছরের নিচে যারা, তারা সহায়তা করতে চায়, যোগাযোগ করেছে। এবং ঢাকা মেডিকেলে যে কয়জন, 3 জন 4 জন 5 জন চোখের চিকিৎসা। তো এই কাজগুলো আমার মনে হয় যে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় তাদের সমন্বয়ক আছে, তারা সেখানকার যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেখানকার যে প্রশাসন, এদের সহায়তায় এই ছোট কাজগুলোই আগে করা উচিত। পরে আমরা রাষ্ট্র বদলের কথা চিন্তা করব, কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষ ভালো নেই, এই মুহূর্তে শিক্ষার্থীরা অনিশ্চয়তা আছে। এই যে পরীক্ষা হতে পারলো না, হলে খুব ভালো হতো। এখনও আমরা বলতে চাই শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে যে এটি পুনর্বিবেচনা করা যায় কিনা। এটি একটি বিশ্ববিদ্যালয়গুলো দ্রুত খুলে দিতে হবে। আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয় 1 জুলাইয়ের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় 15 দিন বন্ধ ছিল, তারপরে 3 মাস হতে যাচ্ছে। তো এই 3 মাস একটি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে এটা সেমিস্টার পদ্ধতি, এটি তাহলে তারা অনেক পিছিয়ে পড়বে। আমি মনে করি এই সমস্যাগুলো চিহ্নিত করে মানে যত দ্রুত সম্ভব করা, বা যেটি এই মুহূর্তে করা সম্ভব না সেটি আমরা পিছনে রাখি। আমি মনে করি এটাই হবে সরকারের কি বলে মানে সুবিবেচনা প্রসূত পদক্ষেপ। আর যদি আমরা করি যে বড় বড় পদক্ষেপ, বড় বড় সংস্কার কবে করব সেই জন্য অপেক্ষা করব, আর সেটি পরে হবে। নির্বাচনের কথাও পরে ভাবা যাবে, আগে জনজীবনকে সচল করা, তাই তো? জি, অসংখ্য ধন্যবাদ সৌরভ হাসান। আমরা একটু হাসিব আল ইসলাম আপনার কাছে আসতে চাই। আপনার কাছে প্রশ্নটি এরকম যে আসলে দাবি দেওয়া সেটি তো থাকতেই পারে, আমরা এইভাবেও আলোচনাটি করতে পারি। আপনারাই বলছেন যে আগের সরকারের সময় ভয়ভীতি বা অথবা নানাবিধ কারণে তারা করতে পারেনি, এখন দাবি করছে সেটি সরকারের স্থিতিশীলতা তৈরি হলে সেটি পর্যায়ক্রমে সেই দাবির বিবেচনা হবে। কিন্তু আপনার কাছে প্রশ্নটি হলো, যারা ব্যক্তি ইচ্ছা অথবা কোনো অস্থিরতা বা অসহযোগিতা তৈরি করার জন্য আন্দোলন বা দাবি দেওয়া সংক্রান্ত আন্দোলন করছে, এদের ক্ষেত্রে আলাপ আলোচনা বা এই বিষয়গুলোকে নিরসন করার প্রশ্নে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনারা যারা সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন, আপনাদের পক্ষ থেকে কিছু করার আছে কিনা? আচ্ছা দেখুন, সবসময় একটা বিষয় সকলেরই একজন দেশের সচেতন নাগরিক হিসাবে একটা বিষয় সবারই সবসময় খেয়াল রাখা উচিত, যে ব্যক্তির স্বার্থের চাইতে আসলে দেশের স্বার্থটা কিংবা রাষ্ট্রের স্বার্থটা বড় হওয়া উচিত। দেখুন, আমার ব্যক্তি স্বার্থ, ধরেন রাষ্ট্র এখন আনস্টেবল পর্যায়ে আছে, সেটা আমরা সকলেই জানি, সকলের কাছে স্পষ্ট। জনজীবন এখনো স্বাভাবিক হয়নি। এই স্বাভাবিক হয়নি
তার মানে কি এটা একটা ন্যাশনাল ইন্টারেস্টের বিষয়, ন্যাশনাল স্বার্থের বিষয়, জাতীয় ইস্যু। সো এই জায়গাটায় যদি আমি এখন এসে কোনো একটা ছোট বিষয়ের কারণে যদি আমি একটু আরও বেশি জনদুর্ভোগ তৈরি করি কিংবা আমি যদি রাস্তা অফ করে রাখি, তাহলে মানুষের কিন্তু জনদুর্ভোগ তৈরি হবে। তাহলে কি দেখা যাবে যে আমি আসলে আমার যেই জাতীয় স্বার্থ সবচেয়ে বড় যেই বিষয়টা, সেটা হচ্ছে যেই মানুষের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসা, সেই জিনিসটা কিন্তু আমি স্যাক্রিফাইস করছি না, আমি কিন্তু দেশের কথা চিন্তা করছি না। সুতরাং আসলে এখন সবারই উচিত হবে যে আসলে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরাও কাজ করতে চাই, আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। আগের সরকারের ব্যাপারটা কি ছিল, একজন ফ্যাসিস্ট আসলে কি হয়, সে কখনো আলোচনায় বসতে চায় না, সে কখনো সমালোচনা নিতে পারে না। কিন্তু আমরা তো আমাদের যেই সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বা আমরা যারা মানে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি, আমরা সকলেই চাই যে আসলে আলোচনার মাধ্যমে সমাধান হোক। আলোচনার মাধ্যমে যদি সমাধান করা যায় তাহলে আসলে রাজপথে এত পরিশ্রমের কি দরকার? প্রত্যেকটা বিষয় যত সমস্যা হবে আলোচনা হোক। গণতন্ত্রের মাধুর্য তো এটাই। তবে এখানে হাসিব আল ইসলাম আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে মেট্রো রেল চালুর প্রসঙ্গে যারা এখন সেখানকার কর্মকর্তা কর্মচারীরা যা আন্দোলন করছে, জনস্বার্থে তাদের সাথে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসাবে আপনারা কোনো আলাপ আলোচনার কথা ভাবছেন কিনা বা সেটি হওয়া উচিত কিনা? আচ্ছা দেখুন, মেট্রো রেল চালু করার যে বিষয়টা, সেটা আসলে দেখুন যখন আসলে পরিস্থিতি তৈরি হবে মেট্রো রেল চালুর বিষয়ে, আসলে মানুষের জনদুর্ভোগ হচ্ছে, আসলে অনেক জ্যাম হচ্ছে, মানুষের যে মানে স্বাভাবিক যে চলাচল সেটাও কিন্তু অনেকটা বিঘ্নিত হচ্ছে। সো এই মুহূর্তে এসে যদি আসলে মেট্রো রেল পরিচালনা করা যায়, সমস্ত ইকুইপমেন্টগুলো ঠিক থাকে, তাহলে আসলে আমি মনে করি যে আসলে মেট্রো রেল চালু করা সম্ভব। টেকনিক্যাল কমিটি তারা তো তাই বলছে, সবই ঠিক আছে, শুধু 2টি স্টেশনে পারা যাবে না, সেটি 2টি স্টেশনে হতে সময় লাগবে। এছাড়া তো চালু করতে কোনো অসুবিধা দেখছেন না, টেকনিক্যাল কমিটি তো দেখছেন না। আমরা মনে করছি যে আসলে দেখুন, জনদুর্ভোগ এড়াতে এবং জাতীয় স্বার্থ রক্ষায় যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্তকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বদাই স্বাগত জানাবে এবং মানুষের যৌক্তিক দাবির প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি রয়েছে। সুতরাং আমরা চাচ্ছি যে জনদুর্ভোগ যাতে কমে আসে, সে জনদুর্ভোগ কমা এবং মানুষের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার জন্য সেক্ষেত্রে একটা তাদের সাথে বসে তাদের কথা শোনা এবং সরকারকে সেই বিষয়টি সুরাহার প্রশ্নে সহযোগিতার জায়গা থেকে নিশ্চয়ই আপনারা একটা উদ্যোগ নিতেই পারেন। আমরা উদ্যোগ অলরেডি নিয়েছি, আমরা আলোচনাও না মেট্রো রেলের প্রসঙ্গে আপনারা নিয়েছেন? হ্যাঁ, আমাদের ইন্টারনালি কিছু আলোচনা হয়েছে, আরো আলোচনা সামনে হবে। আমরা চাচ্ছি যে ব্যাপারগুলো খুব দ্রুতই সমাধান হয়ে যাক। আপনি কিন্তু মানে আপনারা কিন্তু সকলেই জানেন যে একটা বিষয়, যে দেশে এখন কোনো ইস্যু হলে কিন্তু আমরা মানে ঘুম বাদ দিয়ে বা আমাদের কাজ বাদ দিয়ে কিন্তু আমরা ছুটে যাই সেই জায়গায়, যাতে সরাসরি একদম ফিল্ড থেকে যে মেসেজটা আছে সেই মেসেজটা যাতে উপদেষ্টা পর্যায়ে পৌঁছায়, সেই চেষ্টাটা কিন্তু আমরা করে যাই। সুতরাং আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন সবকিছু তো আসলে মানে বাংলাদেশের পুরোপুরি সিস্টেমটা, যেই সিস্টেমটা আসলে কিন্তু আমরা রিফরমেশন কিংবা ডেভেলপমেন্ট এখনো করতে পারিনি। সুতরাং আগের যে প্রচলিত একটা লাল ফিতার দৌরাত্ম্য, সেটা কিন্তু কিছুটা হলে রয়ে গেছে। এই লাল ফিতার দৌরাত্ম্যটাও কিন্তু দূর করতে হবে, তাহলে কিন্তু জনগণ যেটা চায়, জনগণের সাথে এবং সরকারের সাথে যেই সরাসরি সম্পৃক্ততা, সেটা কিন্তু আসলে নিশ্চিত করা সম্ভব হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ মন্তব্য শুনবো। সাইফুল ইসলাম, শেষে কি বলবেন? এই যে আন্তঃক্যাডার বৈষম্য থেকে শুরু করে যে আলোচনাগুলো আমরা করলাম, সব শেষ আলোচনা আপনি কি যোগ করবেন যাতে এই অবস্থাগুলো আর না থাকে? আসলে মানুষ বোধহয় একটু ভয় পাচ্ছে যে আমাদের অতীত অভিজ্ঞতা যেটা বলে, ধরেন ৭৫ সালের পরে কিন্তু ৮৩ দিন পরে আবার নতুন করে পরিবর্তন হয়েছে। মানুষের ভেতরে এই ভয়টাও কিন্তু শঙ্কা একটা, যে এটা আবার কতদিন পরে আবার পরিবর্তন না এসে যায়। অতএব তাড়াতাড়ি যা কিছু পাওয়ার পেয়ে নিই, সব শ্রেণী এটা করছে। আমি খুব আশ্চর্য হই যখন আমরাই মানে আমাদের সার্ভিসের লোকজন আমরা যখন আন্দোলন করি, এবং আজকে আমার এক বন্ধু গিয়েছিলেন সচিবালয়ে, ফোন করে বললেন যে সচিবালয়ের গেট বন্ধ, ভিতরে ঢুকতে পারছি না, তিনি ওই নিবেদনের জন্যই গেছেন। তো এটা আসলে আমার কাছে খুব দুর্ভাগ্যজনক মনে হয়, যে এটা বোধহয় আমাদের, যেটা হাসিব আল ইসলামও যেটা বললেন, আমাদের একটু বোধহয় ক্ষান্ত দেওয়া উচিত, যে গভর্নমেন্ট যেভাবে করছে গভর্নমেন্টকে এগোতে দেই, আমাদের সব দাবি দাওয়া নিয়ে বোধহয় এখন রাস্তায় না নামলেও চলবে। জি, অসংখ্য ধন্যবাদ সাইফুল ইসলাম নূর খান লিটন। মানবাধিকার, অধিকারের প্রশ্ন, জনজীবনের নিরাপত্তার ক্ষেত্রে কি বলবেন? সর্বশেষ কি দেখেন, সর্বশেষ আমি খুব সংক্ষেপে বলতে চাই, মাত্র মানে 2 সপ্তাহ 13 দিন 2 সপ্তাহ হয়নি, এরকম একটা পরিস্থিতিতে আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, যে এই মুহূর্তে অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব খারাপ। চীনের চাপও রয়েছে লোন ফেরতের যে ব্যাপারটা, সেখানে কিন্তু আমরা সময় নিতে চাচ্ছি, এখনো কনফার্ম হয়নি। এরকম একটি পরিস্থিতিতে এই যে দাবি দেওয়ার সাথে যেই জায়গায় অর্থযুক্ত, সেই দাবিগুলো কিন্তু আমরা পরে করতে পারি, পরে চিন্তা করতে পারি। আর একটা হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এই যে আমি আমার বাসার থেকে এই পর্যন্ত আসছি, কোথাও আমি পুলিশ পাইনি।
আমরা অনেক কিছু মনে করতেছি যে এই সরকারের দুর্বলতা, কিন্তু পুলিশ প্রশাসন তো বলছে পুলিশ কাজে ফিরেছে। না না, পূর্ণাঙ্গ রূপে এখন পর্যন্ত আমি দেখছি না। আপনি দেখেন টহল দেওয়ার গাড়িও কিন্তু নেই। আপনি খেয়াল করছেন কিনা জানি না, আজকে এই অবস্থা পর্যন্ত মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে যতটুকু আছে এটা অনেক ভালো আমি বলবো। কারণ আপনি চিন্তা করেন তো যে কোথাও পুলিশ নেই, সেনাবাহিনীও সেইভাবে টহল দিচ্ছে না যেভাবে দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নমনীয় থাকবে। এইরকম একটি পরিস্থিতিতে কিন্তু দেশ পরিচালনা করছে এই সরকার। এই সরকার কিন্তু আপনার রাজনৈতিক দলের সরকার না যে সে অনেক জায়গায় অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারবে বা অনেক কিছু দেখভাল করতে পারবে। এখানে আমাদের সময় দিতেই হবে, নূরখান লিটন, অসংখ্য ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আপনার কাছে আসতে চাই, ব্যাংক পুনরুদ্ধারের প্রসঙ্গে একটু ছোট্ট করে শুনতে চাইব। এই প্রশ্নটি আপনার কাছে আমি রাখছি। যিনি এখন এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছে উনি অনেক দক্ষ মানুষ, সেখানেও কিন্তু সেখানে দাবি দেওয়া থাকবেই। আমার কাছে যেটা মনে হচ্ছে যে অবশ্যই সরকারকে সময় দিতে হবে, বাট নট অ্যাট দ্য কস্ট অফ আমার সেফটি সিকিউরিটি। আমি কি প্যারালাল আর্ম নিয়ে ঘুরবো? আমি কি গানম্যান নিয়ে ঘুরবো? আমি কি গ্রাম পুলিশ নিজে পাহারা দিয়ে নিয়ে আসবো? রাষ্ট্রকে করতে হবে, এবং এটা কোনো কঠিন কাজ না। আজকে 17 দিন হয়ে গেছে, পুলিশ আসেনি, পুলিশ অ্যাডহক বেসিসে নিয়োগ দেন। সেনাবাহিনী বলেছে 15 দিন ট্রেনিং দিয়েও তারা কিছু পুলিশ রাখতে পারবে। বা পুলিশ আসেননি কেন, তাদের সাথে কথা বলতে হবে, যাদের বিচার তাদের শাস্তি হবে। এখানে তো কিছু মিসম্যানেজমেন্ট হয়েছে। আমি ফ্র্যাঙ্কলি বলি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা ছিল সবাই আগের সরকারের লোক ছিল, এটা সত্য। তাহলে আপনি নতুন করে লোক দিবেন, লোক তৈরি করেন, তাদের ক্লিয়ারেন্স করেন, তারপরে এদেরকে বাদ দেন। এদেরকে সবাই পদত্যাগ করলেন, বিশ্ববিদ্যালয়গুলো প্যারেন্টলেস হয়ে গেল, ছাত্ররা হলে আছে, হলে প্রভোস্ট নেই। রাজশাহী ইউনিভার্সিটিতে 78 জন পদধারী শিক্ষক পদ থেকে পদত্যাগ করেছে। তো ওই পদগুলোতে কে আসবে? প্রভোস্ট কে হবে? প্রক্টর কে হবে? 1 মাস 2 মাস এভাবেই চলবে? এটা তো আগে চিন্তা করা দরকার ছিল। ইনম্যাচ সমস্ত ইলেকশন পর থেকে আপনি সবাইকে সরিয়ে দিলেন। আমার রংপুরের মেয়র কালকে ভোট হলে সে কালকে আবার মেয়র হবে, আমাদের রংপুর সিটি কর্পোরেশনের মেয়র, উনি এখন নাই। আমার নিজের সুন্দরগঞ্জ উপজেলার মেয়র জাতীয় পার্টির, উনিও নাই। আমার সুন্দরগঞ্জ উপজেলার চেয়ারম্যান জাতীয় পার্টির, উনিও নাই। তাদের দায়িত্বটা এখন পড়বে প্রশাসনের উপরে। না, জাতীয় পার্টির ভয় কোথায়? না, ভয় কথা বলছি না, যে আমাদের ইলেক্টেড পর থেকে এদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশাসন ডে টু ডে ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করতে পারছে না। ভয় আছে ডে টু ডে জাতীয় মানে প্রশাসন ডে টু ডে যে কাজগুলো এগুলোই করার মতো সাফিসিয়েন্ট লোক নাই। সেখানে আপনি তাকে ইলেক্টেড দায়িত্বগুলো দিয়ে দিলেন, আর একটু পরে দিতে পারতেন তো, 6 মাস পরে তৈরি হয়ে গুছিয়ে। ধন্যবাদ অধ্যাপক মতিনুর রহমান। শিক্ষা প্রসঙ্গে যেটি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বললেন, সবাই পদত্যাগ করলো, সেটি যারা অভিযুক্ত অথবা অন্যায় আচরণ করেছেন অথবা অগণতান্ত্রিক আচরণ করেছেন, সেটি তো পর্যায়ক্রমে সেই ব্যবস্থাটি গ্রহণ করা যেত। কিন্তু এইভাবে যে অবস্থাটা তৈরি হলো, সেই কারণে যে শিক্ষা অঙ্গনে যে অবস্থা চলছে, সেই জায়গাতে বিকল্প ভাবার। ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আমি খুব সংক্ষেপেই বলি, সেটু যে দেখুন, এই যে পদত্যাগ করার ব্যাপারটা, অনেকে স্বইচ্ছায় পদত্যাগ করেছেন, আবার অনেকে পদত্যাগ করার জন্য হয়তো আন্দোলন, মানে যাদের ভয় বেশি তারা নিজেরাই পদত্যাগ করেন। আমি যেটা মনে করি, আমি যেহেতু এই জায়গাতে আমি প্রায় 29 বছর কাজ করছি, আমি যদি কোনো ক্রাইম করে থাকি, আমার ভেতরে কিন্তু একটা আতঙ্ক এবং ভয় থাকে, যার ফলে আমি নিজে আগে ছেড়ে দিয়েছি। সমস্যাটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে যেহেতু একটা সেট আপ, যেটা পাটোয়ারী সাহেব বললেন, এই সেট আপ কিন্তু ছিল আগের, ফলে তারা ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলনের সাথে তারা শরিক হয় নাই, এটা একটা ভয়। আরেকটু হচ্ছে দীর্ঘদিন আগের সরকারের সময়ের এই জায়গাতে তারা ছিল। এখন এই অবস্থায় যে জায়গাতে দাঁড়িয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটা, আমি মনে করি বিশেষ করে সকল শিক্ষা প্রতিষ্ঠান ইনক্লুডিং বিশ্ববিদ্যালয় দ্রুত খুলে দেওয়ার ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। কারণ এবং এই খুলে দেওয়ার ক্ষেত্রে যেটি উপদেষ্টা মহোদয় বলেছেন, দ্রুত ভাইস চ্যান্সেলর সহ মানে বিশ্ব প্রশাসক যারা, তাদের হাতে নিয়েও এটি দেওয়া উচিত। না হলে যেটা ঘটবে, কারণ শিক্ষার্থীরা কিন্তু বড় একটা বন্ধের পরে, আমি একটা সেন্টেন্স একেবারে এক সেন্টেন্স দিয়ে শেষ করবেন, সামার বন্ধ, ঈদুল আজহার বন্ধের পরে কিন্তু লম্বা একটা বন্ধের পরে তার বিশ্ববিদ্যালয় এসেছিল, আরেকটি আন্দোলন শুরু হয়েছে, ফলে লম্বা সময় তারা কিন্তু বন্ধ। আমি মনে করি প্রশ্ন হলো যে এই যে বিশ্ববিদ্যালয়গুলো যে অবস্থা তৈরি হলো, সেক্ষেত্রে শামীম হায়দার পাটোয়ারী বলছিলেন যে আসলে সময় নেওয়া অথবা সেটি বুঝে শুনে সেই করা, এবং সেক্ষেত্রে আমার প্রশ্ন ছিল যে আসলে কোনো ভয় আছে কিনা, আপনি কোনো ভয় দেখেন কিনা? শ্রদ্ধেয় সোহরাব হাসান ভাইয়ের বক্তব্যের সাথে একমত। অতি দ্রুত এই বিশ্ববিদ্যালয়গুলিতে আপনার ভিসি, প্রভিসি বা প্রক্টর এগুলো নিয়োগ করে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া উচিত। আমাদের শিক্ষা কার্যক্রমের অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে, সেটা আর চলতে দেওয়া উচিত না। শুধু নট অনলি আপনার
বিশ্ববিদ্যালয়, অন্যান্য সেক্টরে যে আপনার একটা অস্থিরতা চলছে সেগুলো দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। আর এই যে দাবি দেওয়া নিয়ে যেগুলো হচ্ছে, দাবি দেওয়া আসছে, এটার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আহ্বান জানাবো যে এগুলোকে অ্যাড্রেস করা, ওই আওয়ামী লীগের মতো এগুলোকে একদম মানে দমন না করে অ্যাড্রেস করার, যারা আন্দোলন করছে তাদেরকে বলবো যে আপনারা সময় দেন, এইভাবে রাজপথে আন্দোলন না করে আপনাদের বক্তব্যগুলো লিখিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেন। অন্তর্বর্তীকালীন সহযোগিতা করুন, সরকার একটা টিম গঠন করে এই যে সেক্টরগুলোর যে দাবি দেওয়া যেগুলো আন্দোলন করছে তাদের সাথে বসে দাবি দেওয়াগুলো লিপিবদ্ধ করে যেগুলি জরুরি সেগুলি আপনার। অসংখ্য ধন্যবাদ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই, অসংখ্য ধন্যবাদ। সোহরাব হোসেন ভাই, কি বলবেন শেষ মন্তব্যে? না, এখন অচলাবস্থাকে সচল করতে হবে আমাদের প্রতিটি ক্ষেত্রে, শুধু শিক্ষা নয়, অন্যান্য ক্ষেত্রে। যেমন জনজীবনে যাতে একটু স্বস্তি পায়, তাহলে মানুষ বুঝতে পারবে, যে আশা করবে, যে বুঝতে পারবে যে না, এই সরকার কিছু একটা পরিবর্তনের সুফল পাওয়া শুরু করবে। জি, আর এই ষড়যন্ত্র নিয়ে আমি এটা সব সরকার যেহেতু একেবারে 1, 2, 3 করে যদি বলেন যে এই মুহূর্তে স্বস্তি তৈরি হতে পারে সেই জায়গাগুলো, জনজীবনের সমস্যাগুলো দূর করা, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, প্রশাসনে স্বাভাবিক অবস্থান নিয়ে আসা, আর পদায়নের ক্ষেত্রে মানুষের মধ্যে এই ধারণা না হয় আওয়ামী লীগ ছিল, এখন তার বিরোধী দলের লোকজনকে সেখানে পদায়ন করা হচ্ছে। যারা আন্দোলন করেছে তাদের সাথে আলাপ আলোচনা করে এবং দলীয় বৃত্তের বাইরের, যতটা সম্ভব দলীয় বৃত্তের বাইরের লোককে নিয়োগ। জি, সর্বাসন অসংখ্য ধন্যবাদ। হাসিব আল ইসলাম, আসতে চাই একেবারে শেষে, আপনার কি আবেদন থাকবে? আচ্ছা দেখুন, চলমান একটা পরিস্থিতি রয়েছে বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলে কিন্তু একটা আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা গেছে, যে আমরা দেখতে পেয়েছি যে আসলে ভারত। আকস্মিক কেন বলছেন? প্রকৃত কারণ, প্রকৃত রাজনৈতিক একটা বন্যা দেখা গেছে, আমরা যদি সোজা ভাষায় বলি রাজনৈতিক একটা বন্যা দেখা গেছে। সুতরাং বন্যায় যারা ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে তাদের পাশে আমি দেশবাসীকে দাঁড়ানোর আহ্বান জানাবো, প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাবো। শিক্ষার্থীদের প্রতি কি আবেদন করবেন? আমরা জানি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা এই বন্যার্তদের সহযোগিতার জন্য যাচ্ছে, সেক্ষেত্রে আরো বেশি করে যাতে এই কাজের মধ্যে সম্পৃক্ত হয় এবং তারা যাতে স্বতঃস্ফূর্তভাবে আসলে প্রকৃতপক্ষে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে যাতে সহযোগিতা করতে পারে, সেই পরিবেশটা তারা যাতে নিশ্চিত। আমরা বিভিন্ন সময় এই ধরনের অবস্থায় দেখেছি ফান্ড গঠন করার একটা সংস্কৃতি আমাদের এখানে কিন্তু অতীত ছিল। আপনারা যারা আছেন প্রত্যেকেরই সেই অভিজ্ঞতা আছে ছাত্র জীবনে। এরকম একটা অবস্থার মধ্যে এই নেতৃত্ব দেওয়া বা ফান্ড তৈরি করার নেতৃত্বের জায়গা তো আপনারা থাকতে পারেন। জি, আমাদের দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কিন্তু একটা সেন্ট্রাল কমিটি করা হয়েছে, যারা আসলে হেল্প টিম করা হয়েছে, হেল্প অ্যান্ড রেস্কিউ টিম। সুতরাং সেখানে আসলে ব্যাংক অ্যাকাউন্টও দেওয়া হয়েছে, যারা টাকা দিবে এই টাকার পুরোপুরি হিসাব আবার জনগণের সামনে কিন্তু প্রকাশ করা হবে। সুতরাং এই জায়গাগুলো থেকে লেনদেনের ক্ষেত্রেগুলো আমরা কিন্তু সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি এবং আমার আন্দোলন চলাকালীন সময় কিন্তু কোনো গোয়েন্দা সংস্থা কিন্তু আমাদের আসলে মানে হচ্ছে লেনদেন সম্পর্কিত কোনো সমস্যা তারা পায়নি। এই কারণে কিন্তু আমাদের শুরু থেকে আমরা এই ব্যাপারগুলোতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আসছি এবং আমরা সামনে এই ব্যাপারগুলোতে সর্বোচ্চ সতর্কতা। আরেকটি প্রশ্ন, খুব একেবারে 2-1 লাইনে শুনবো, যে রাজনৈতিক কারণে বন্যা বলছেন, সেই কারণ সমাধান অথবা সেই কারণের প্রতি জবাব দেওয়ার ক্ষেত্রে এই আপনারা করবেন কিনা? জি, আমরা অবশ্যই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকেও আপনারা মত বিনিময় অথবা এক ধরনের আলোচনা আপনারা করেছেন। আমরা চাচ্ছি যে আসলে আলোচনা হোক, বা দিল্লির সাথে আমরা আসলে সুসম্পর্ক চাই, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু তারা যদি এখানে আধিপত্য বিস্তারের চেষ্টা করে, এতদিন তারা আধিপত্য করতে পেরেছে কারণ হচ্ছে যেই সরকার ছিল সেটা জনগণের সাথে সম্পৃক্ত সরকার ছিল না, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না। কিন্তু বর্তমান যেই সরকার আছে সেটা ছাত্র জনতার সমর্থনেই এক প্রকার বলা যায় যে এই সরকার গঠিত হয়েছে। সুতরাং আগের সরকার ছিল দুর্বল, সুতরাং তার উপরে আপনি প্রভুত্ব কায়েম করতে পেরেছেন, কিন্তু বর্তমান সরকারের সাথে জনগণ আছে, সুতরাং এখানে আপনি চাইলে আধিপত্য বিস্তার করতে পারবেন না। আপনাকে অবশ্যই আপনার পলিসিতে পরিবর্তন হতে হবে, নয়তো আমাদের ভিন্ন চিন্তা করতে হবে আমাদের। অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নানাভাবে আজকের আলোচ্য বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, পাশাপাশি এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমাদের আলোচনা শুনেছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।